প্রিয় লিসেনার্স, যে ঘটনাটি এখন আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, আশা করি এই ঘটনাটা শোনার পর আপনাদের মধ্যে প্যারানর্মাল বিষয়ে কাজ শেখার, বিশেষ করে ব্ল্যাক ম্যাজিক শেখার যদি কারো আগ্রহ থেকে থাকে তাহলে সেই আগ্রহটা দূরীভূত হবে ইনশাল্লাহ। চলুন শুরু করি ঘটনাটি। এই ঘটনাটি আমাদেরকে জামালপুর থেকে পাঠিয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান ভাই। তো এই ঘটনাটি ঘটেছিল ওনার নানার সাথে। ওনার নানা কৈশোরকালীন সময় থেকেই প্যারানর্মাল বিষয়ে তার আগ্রহ ছিল অসীম এবং কবিরাজ হওয়ার জন্য তার ব্যাপক আগ্রহ ছিল। ওই সময়ে, মানে ঘটনাটা অনেক আগের, উনি আসলে এক্স্যাক্ট সাল বলতে পারেননি, কিন্তু ওই সময়ে মানুষের মধ্যে কবিরাজদের প্রতি যে ভক্তি শ্রদ্ধা যেগুলো ছিল এবং কবিরাজদের যে প্রভাব মানুষের মনে ছিল, সেই বিষয়টি দেখে মূলত উনি কবিরাজ হওয়ার আগ্রহ পোষণ করছিলেন ছোটবেলা থেকেই। এবং কিভাবে কবিরাজি শেখা যায়, এই জিন ভূত তাড়ানো শেখা যায়, সেই বিষয়গুলো জানতে ওনার খুব আগ্রহ ছিল। আর কিভাবে জাদুটোনা শেখা যায় এই বিষয়ের আগ্রহ ওনার ব্যাপক ছিল। আসলে কোনটা খারাপ কোনটা ভালো সেটা বোঝার মতো বয়স আসলে ওনার সেভাবে হয়নি। তো উনি খুঁজতে থাকেন কার কাছে শেখা যায়। এভাবে উনি খুঁজতে খুঁজতে ওনাদের জামালপুরের পাশে টাঙ্গাইলের মধুপুর শালবনের দিকে গারো উপজাতির কিছু লোক বসবাস করত, যেটা ওনার নানা বাড়ি থেকে খুব কাছে। তো সেখানে একজন কবিরাজ ছিল। সেই কবিরাজের সাথে তিনি দেখা করেন। তো কবিরাজের কাছে গিয়ে বলেন যে তিনি কবিরাজি শিখতে চান। অদ্ভুত ব্যাপার হলো, কবিরাজ এক কথায় রাজি হয়ে যান। সাধারণভাবে কি ঘটে, সাধারণভাবে যদি কোনো মানুষ কবিরাজের কাছে গিয়ে কবিরাজি শিখতে চায় তখন বলে, না তুমি পারবা না, এটা খুব কঠিন কাজ, তোমার বয়স হয় নাই, এইভাবে ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে এড়িয়ে যেতে চায়। কিন্তু ওই কবিরাজটি, এই মিজান ভাইয়ের নানা যখন তাকে বলেছেন যে শিখতে চান, সে এক বাক্যে রাজি হয়ে যায় এবং তিনি বলেন যে তোমাকে আমি কবিরাজি শেখাবো, কোনো সমস্যা নেই, আমি যেটা বলবো তুমি সেটা করতে পারবা। তখন নানা বলেন যে হ্যাঁ পারবো। তখন বলে যে কাজ কিন্তু খুব কঠিন, কিন্তু তোমাকে কিন্তু কাজ করতেই হবে, মানে ব্যর্থ হয়ে ফেরত আসা যাবে না। তখন বলেন কাজটা কি? বলে যে আসছে পূর্ণিমা রাতে আমি তোমাকে একটা কবরের কাছে নিয়ে যাব, তুমি কিছু মন্ত্র আমি আমার কাছ থেকে শিখে নেবে, আমি তোমাকে শিখাই দেব। তুমি কবর খুঁড়ে, কোনো কাজ না, শুধু একটা ধারালো অস্ত্র আমি দিয়ে দিব, সেটি দিয়ে সেই লাশের মাথাটা কেটে নিয়ে চলে আসবে, আর কিচ্ছু না, এটাই তোমার কাজ। তাহলে তুমি বিশাল তান্ত্রিক এবং কবিরাজ হতে পারবা। তখন মিজান ভাইয়ের নানা চিন্তা করছেন, আরে এটা আর এমন কি কাজ, এটা তো খুব সহজ কাজ, কবরই তো খুঁড়বো, কবরের মধ্যে নামবো, মাথাটা কেটে নিয়ে চলে আসবো, এই তো, এটা আমার এরকম কোনো কঠিন কাজ না। উনি বলেন হ্যাঁ ঠিক আছে, আমি রাজি। তো ওই কবিরাজ বলে দেন যে অমুক দিন তুমি দিনের বেলা আমার কাছে চলে আসবা, আর গভীর রাত্রে আমরা একটা জায়গায় যাব এবং কাজ সেরে চলে আসব। তো কবিরাজ যান, সাথে যান। কবিরাজ বলেন যে আমি তোমার সাথে থাকবো, এটা উনি বলেছিলেন, আমি তোমার সাথে থাকবো, তুমি কাজটা করবা। তো এই জন্যই মূলত উনি চিন্তা করেছিলেন, আরে এ তো আর এমন কি কঠিন কাজ, সাথে তো কবিরাজ থাকবেই। তো নানাকে নিয়ে যখন একটা গ্রামের মধ্য দিয়ে, একদম শুনশান নীরবতা, ওই সময় তো বুঝতেই পারছেন যে ওদিকে বিদ্যুৎ ছিল না, মানে কোনো কিছু নাই, পূর্ণিমার রাত, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল, কিন্তু মানুষজনের কোনো চিহ্ন পর্যন্ত নেই, সবাই ঘুমিয়ে গেছে। আর ওই সময় একটা বাড়ি থেকে আর একটা বাড়ির দূরত্বও ছিল অনেক বেশি। তো একটা বাঁশঝাড়ের কাছে এসে কবিরাজ তখন মিজান ভাইয়ের নানাকে বলে যে আমি এই বাঁশঝাড়ের ভিতরে বসলাম, তুমি যাও, ওই যে দূরে যে কবরটা আছে, ওইখানে একটা কবর আছে, কবরটা চারদিক থেকে ঘেরা ছিল বাঁশের বেড়া দিয়ে। তো উনি দেখিয়ে দেন ওইখানে একটা কবর আছে, ওইখান থেকে গিয়ে তুমি ওইটা নিয়ে আসো। তখন বলে কি কথা, আপনি আমার সাথে যাবেন না? তখন কবিরাজ বলে না, আমি এখানেই থাকবো, তুমি যাও, আমি যদি তোমার সব কাজ করে দিতে তুমি কবিরাজি আর কি শিখবা, এতটুকু সাহস তো রাখতে হবে। তখন বলে যে আপনি না আমার সাথে আসবেন বলেছিলেন। তখন উনি বলেন যে হ্যাঁ আসলাম তো, এই যে এখানে তো আমি আছি, ওইটুকু পথ তো তোমাকে একা যেতেই হবে, এতটুকু সাহসের পরিচয় না দিলে তুমি কবিরাজ হবা কিভাবে? তো নানা ভাবেন যে তাই তো, কবিরাজ তো ঠিক কথাই বলছেন,
সব কাজ যদি মানে উনি আমার সাথে এসে করে দেন, শুধু একটা কাজ যদি আমি করি, তাহলে আর আমি কবিরাজ হব কিভাবে? এতটুকু সাহসের পরিচয় তোমাকে দিতেই হবে। উনি বিষয়টা স্বাভাবিকভাবেই নেন। ওনাকে যে মন্ত্র শেখানো হয় সেই মন্ত্র মনে মনে জপতে জপতে চলে গেছেন সেই কবরের কাছে। তো কবরের কাছে যাওয়ার পর কবরের চারদিকের বেড়া সরিয়ে দেন, কবর খুঁড়তে থাকেন। ওদিকে কবর খুঁড়ে কবরের উপরে যেই বাঁশ যেটা থাকে, বাঁশের একটা টুকরোগুলো আমরা যেগুলো দিয়ে দিই আর কি, তো ওগুলোও সরানো শেষ। চারদিকে কিন্তু কোনো ধরনের কোনো প্যারানর্মাল বিষয়ের কোনো উপস্থিতি নাই, একদম শুনশান নীরবতা, মানে একদম স্বাভাবিক আর কি। তো উনি কবরের মধ্যে নেমে পড়েন। নামার পরে দেখেন যে হ্যাঁ, কাফন টাফন ঠিকই আছে, হয়তো বা 2 দিন হয়েছে আর কি, বা 1 দিন হয়েছে দাফন করা হয়েছে, সব কিছুই মানে একদম স্বাভাবিক। কবরের বাঁশগুলোও কাঁচা রয়েছে। তো উনি নামার পরে অন্ধকারে একটা মহিলা, মানে পুরুষের লাশ না মহিলার লাশ আসলে বুঝতে পারেন নাই। তো ওনার হাতে যে ধারালো যে অস্ত্রটা ছিল, এটি দিয়ে উনি মাথা কাটতে যাবেন, হঠাৎ করে কে যেন বলে ওঠে, এই এটা করিস না, তুই একজন মুসলিম, এরকম অন্যায় কাজ তুই কিভাবে করিস? একটা মানুষের কবরের মধ্যে নেমে তার মাথা কেটে নিয়ে যাবি, এটা খুব গর্হিত অপরাধ, এটা পাপ কাজ, এটা করিস না তুই, উঠে যা, চলে যা এখান থেকে, কে যেন বলছে। তো এই কথা শোনার পর ওনার মনের মধ্যে আসলে মানে ভয় লেগেছে, এটা সত্য, কিন্তু ওনার সেই বিবেক বোধটা ফিরে আসে যে আসলেই তো আমি এটা কি করতে যাচ্ছি, কবিরাজ বা তান্ত্রিক হওয়ার জন্য আমি এইরকম ঘৃণ্য একটা কাজ করতে চলে আসছি। এটা কি আমার ধর্মে আমাকে বলে, না কোনো ধর্ম এটা সাপোর্ট করে? না, কাজটা তো ভালো হয় নাই, আমি খুব অন্যায় কাজ করছি। যেহেতু এখনো আমি মাথাটা কাটিনি, এখন আমি সেই চূড়ান্ত পাপ কাজটা করিনি, সুতরাং আমার এখনো সুযোগ আছে এখান থেকে ফেরত আসার, আমি চলে যাব। তো উনি কি করেছেন, ওই কবরের মধ্যে থেকেই ওনার ধারালো অস্ত্রটা কবরের বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে উনি 2 পাশে 2 হাত দিয়ে মানে ওঠেন আর কি, মানে ওঠার চেষ্টা করেন। কারণ কবরের মাঝখানে তো ফাঁকা জায়গা যেখানে লাশটা রাখা হয়, এবং 2 পাশে তো আপনার যদি আমরা হাত রাখি, হাত দিয়ে কিন্তু শরীরটাকে উঁচু করে ফেলা যায়, তাই না? তো যেভাবে মানুষ কবরের মধ্যে লাশ রেখে উপরে উঠে আসেন আর কি। তো উনি 2 হাত 2 পাশে দিয়ে লাফ দিয়ে উপর দিকে উঠবেন, হঠাৎ করে মানে কিছুটা উঠেছেন, হঠাৎ করে মনে হলো নিচ থেকে কেউ একজন পা চেপে ধরেছে তার। তো এটা কি লাশে পা চেপে ধরেছে না অন্য কিছুতে পা চেপে ধরেছে, এটা উনি বলতে পারছেন না, কারণ অন্ধকার ছিল। একটা হাতের মতো কিছু একটা দেখেছেন, কিন্তু এটা ওই লাশের হাত কিনা এটা বোঝা যাচ্ছে না। তো উনি ওখান থেকে ওঠার খুব চেষ্টা করছেন, আর যত চেষ্টা করেন ওই হাত তার পা চেপে ধরে, এক হাত দিয়ে ওনার একটা পা চেপে ধরেছেন, তো উনি উঠতে পারছেন না। তো উনি কবিরাজের শেখানো মন্ত্র উনি মানে আবারও পড়া শুরু করেন। এরপর দেখেন যে এবার এক হাত না, আর একটা হাত এসে ওনার আর একটা পা খপ করে ধরেছে, মানে ওই মন্ত্রে কোনো কাজ হচ্ছে না। শেষ পর্যন্ত উনি মন্ত্র পড়া বাদ দিয়ে দোয়া দুরুদ পড়া শুরু করেন। যখনই দোয়া দুরুদ পড়া শুরু করেছেন, তখনই সব কিছু স্বাভাবিক হয়ে যায়। ওই হাত ওনার পা ছেড়ে দেয়, উনি ওখান থেকে উঠে পড়েন, এবং উঠে পড়ার পর উনি ওই দোয়া দুরুদ পড়তে পড়তে বাসারের দিকে যাচ্ছিলেন। আর তখন মনে হচ্ছিল যে 3-4 জন মিলে ওনার পিঠে কিল ঘুষি মারছে, এবং কিল ঘুষি মানে এমনভাবে মারছে যে কিল ঘুষির ধাক্কাই উনি চলে যাচ্ছে ওই বাসারের দিকে। মানে পেছন দিকে কেউ যদি ধাক্কা দেয়, লাথি দেয়, মানুষ সামনের দিকে এগিয়ে যায় না ধাক্কা খেয়ে, ওরকমটা হচ্ছে। উনি পেছন দিকে তাকানোর আর সাহস করছেন না, ওনাকে পেছন দিকে কিল ঘুষি অনবরত মেরেই যাচ্ছে, মনে হচ্ছে খুব শক্ত হাত দিয়ে ওনাকে কিল ঘুষি মারছে। এভাবে উনি কিছুক্ষণের মধ্যেই সেই বাসারের কাছে চলে আসেন, ওই কিল ঘুষির ধাক্কাই, মানে দৌড়ানোর আর সুযোগ পান নাই, কিল ঘুষির ধাক্কাই উনি বাসারের কাছে চলে আসছেন। তো আসার পর সবকিছু স্বাভাবিক, আর কোনো সমস্যা নেই, কিন্তু উনি যে দৃশ্যটা দেখতে পান সেটা খুব ভয়ানক একটা দৃশ্য ছিল। উনি দেখতে পান ওই যে কবিরাজ, যেই কবিরাজ ওনাকে এখানে নিয়ে আসছিলেন, যে বাঁশের নিচে বসেছিল, সেই কবিরাজ পড়ে আছে, তার দেহ, তার মাথাটা 3-4 হাত দূরে পড়ে আছে, মনে হচ্ছে মাথাটা মুচড়িয়ে ছিঁড়ে কেউ ফেলে দিয়েছে ওখানে। উনি ওই দৃশ্য দেখে ওইখানেই সেন্সলেস হয়ে পড়ে যান। সকালবেলা লোকজন এইরকম দৃশ্য দেখতে পায়, একজন অজ্ঞান হয়ে পড়ে আছে, আর একজন পড়ে আছে তার মাথা ছেঁড়া অবস্থায়।
তো লোকজন তো চারদিক থেকে মানে চলে আসে এই খবর শুনে, কিন্তু সবাই এসে দেখতে পান যে ওই যে কবরটা কিন্তু স্বাভাবিক, ওই চারদিকে বেড়া দেয়া একদম স্বাভাবিক। উনি যে খুঁড়ে রেখেছিলেন কবরটা কিন্তু ওইরকম মানে অখোড়া অবস্থায় ছিল না। তখন তাকে জ্ঞান ফেরানো হয়, মানে মিজান ভাই নানাকে জ্ঞান ফেরানো হয়, তখন উনি সবকিছু খুলে বলেন। তখন ওইখানে আর একজন বড় কবিরাজ ছিল, তিনি আসেন। তিনি আসার পরে বলেন যে তুমি তো বাবা বড় বাঁচা বেঁচে গেছো, এই যে কবিরাজ যেটা মরে পড়ে আছে ও আমারই ছাত্র ছিল, খুব দুষ্টু প্রকৃতির ছিল। তো ও একটা দুষ্টু জিনের সাথে চুক্তি করেছিল একটা কবর থেকে মাথা আনার জন্য। এই কাজে ও তোমাকে ব্যবহার করতে চেয়েছিল। তুমি যদি বাবা ওই মাথাটা নিয়ে আসতা এবং নিয়ে এসে ওর হাতে দিতা, তাহলে তুমি মারা যেতা। কিন্তু তুমি যেহেতু এই কাজটি করতে পারোনি, এই জন্য ওই জিনটা ক্ষিপ্ত হয়ে ওই কবিরাজকে হত্যা করেছে। আর তোমাকে যে বলেছে যে ফিরে আয় ওখান থেকে, এই কাজটি করিস না, এরা মূলত ভালো জিন ছিল। তারা কখনো চায়নি যে তুমি এই কাজটি করো, কারণ এই কাজটি খুবই অন্যায় একটি কাজ, খুবই খারাপ একটা কাজ। তুমি ভালো কাজ করেছো, ওই জিনদের ওসিলায় তুমি এখানে ফেরত এসেছো। আর ওই জিনেরাই মূলত ক্ষিপ্ত হয়ে যে তুমি এই কাজটা করতে আসলা কেন, এই জন্য ওরা তোমাকে বড় কোনো ক্ষতি করেনি, কিন্তু তোমার পিঠে শুধু কিলঘুষি মেরেছে, এতটুকুই করেছে। তো যাই হোক, এরপরে মিজান ভাইয়ের নানার কখনোই এই টাইপের কাজে অগ্রগামী হননি। উনি বুঝতে পারেন যে আসলে কি ভুল কাজটি উনি করতে যাচ্ছিলেন, এবং আল্লাহ তাআলা ওনাকে এই জায়গা থেকে, এমন একটা ভয়ঙ্কর সিচুয়েশন থেকে ফেরত এনেছেন। নিশ্চয়ই ওনার উপর ওনার মা বাবার দোয়া ছিল, ময়মুরব্বির দোয়া ছিল, নিশ্চয়ই অনেক টুকটাক অনেক কাজ না হলেও কোনো না কোনো এমন ভালো কাজ করেছেন যে ভালো কাজে আল্লাহ তাআলা ওনার উপর সন্তুষ্ট ছিলেন। তা না হলে যদি এই কাজে উনি সফল হতেন তাহলে ওনার মৃত্যু হতো, এবং ওনার মৃত্যুটা এমনভাবে হতো, খুবই ভয়ানকভাবে হতো, কারণ দুষ্টু জিন তাকে মেরে ফেলতো। আর যেহেতু একটা খুবই খারাপ একটা কাজ, যেটা ব্ল্যাক ম্যাজিকের সহযোগিতা করার জন্য উনি কাজটি করেছিলেন, তাহলে ওনার আমল নামায় কুফুরির গুনাহ হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। তো উনি এখনো জীবিত আছেন। ওনার যে পা চেপে ধরা হয়েছিল, সেই পায়ে নাকি এখনো আবছা আবছা দাগ রয়েছে, যেটা মিজান ভাই আমাদেরকে জানিয়েছেন। অসংখ্য ধন্যবাদ মিজান ভাই আপনাকে এই ঘটনাটির জন্য, মূলত যেটি আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার নানা যেই ঘটনাটির প্রত্যক্ষদর্শী ছিলেন। আমি আশা করব যারা এই কাজে আগ্রহী আছেন, যারা এই কাজ করতে চান, শিখতে চান, খবরদার এই ধরনের কাজ করাও যাবে না। নিজের যত প্রয়োজনই হোক, কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যাওয়া যাবে না, এবং এই কবিরাজদেরকে কোনো বিষয়ে হেল্পও করা যাবে না। আমি চিন্তা করছি যে আমি তো করছি না, সে কবিরাজই তো করছে, কিন্তু আমি কবিরাজকে দিয়ে কোনো একটা কুফরি কাজ করাচ্ছি, মানে আমারও ঈমান চলে গেছে, সেটা আমি নিজেও বুঝতে পারছি না। এই জন্য অনেকেই, প্রিয় লিসেনার্স, আপনারা অনেকেই আমাদেরকে আমাদের ইমেইলে বা অন্য যে কোনোভাবে হোয়াটসঅ্যাপে আমাদেরকে বলেন যে এই ধরনের সমস্যা রয়েছে, কোনো ভালো হুজুর আছে কিনা, ভালো কবিরাজ আছে কিনা এই সমস্যা, এই ব্ল্যাক ম্যাজিক থেকে বেঁচে যাওয়ার জন্য। প্রিয় লিসেনার্স, আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে না, আমাদের চ্যানেল ডিসক্রিপশনে বলা আছে যে আমরা শুধু হরর স্টোরি শেয়ার করি, কোনো প্যারানরমাল কোনো বিষয়ের সমস্যার সমাধান আমরা দেই না, বা এটা আমরা করিও না, এবং কারো কোনো ঠিকানা, কোনো অ্যাড্রেস, এই জিনিসও আমরা দেই না। আমরা অনেক সময় আমাদের কথার মাধ্যম দিয়ে কোনো ব্যক্তিদের কথা বলি, তো সেই সমস্ত ব্যক্তিদের অধিকাংশই নাম পরিচয় গোপন করে রাখার শর্ত রয়েছে। নাম বললেও আমরা পরিচয় গোপন রাখি, পরিচয় বললেও তার অ্যাড্রেস গোপন রাখি, কিন্তু তাদের পূর্ণ ঠিকানা আমরা কখনোই দিতে পারবো না, এবং এটা দেয়া উচিত নয়। এবং আপনাদেরকে বলি, এই টাইপের কোনো মেসেজ বা ইমেল না করার জন্য। আপনাদের আশেপাশে যারা ভালো হুজুর রয়েছেন তাদের মাধ্যম দিয়ে আপনারা রুকিয়া করাতে পারেন, শরিয়া সম্মতভাবে রুকিয়া করাতে পারেন, কিন্তু কোনো কবিরাজ বা তান্ত্রিকের কাছে যাওয়া যাবে না, কোনোভাবেই যাবে না, কারণ তাদের ট্রিটমেন্ট পদ্ধতির মধ্যে জাদু রয়েছে, কুফুরি রয়েছে। 99% ব্যক্তির ক্ষেত্রে, 1% আমি বাদ রাখলাম, কিন্তু 99% ব্যক্তিদের মধ্যে তাদের চিকিৎসার মধ্যে কুফুরি রয়েছে, যার কারণে সেখানে গেলে ঈমান হারা হয়ে যেতে পারে আমরা। এই জন্য এই বিষয়ে সতর্ক থাকতে হবে। দুনিয়ার জীবন খুব ক্ষণিকের,
খুবই ক্ষণিকের। কিছু সময় ভালো থাকার জন্য, শান্তিতে থাকার জন্য কুফুরির মতো, ব্ল্যাক ম্যাজিক করানোর মতো কঠিন গোনা আমরা আমাদের আমল নামায় নিতে চাই না। আমরা সকলে সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। মনে রাখতে হবে, কেউ যদি কুফুরি কালাম করেও যদি আমাদের উপর কোনো ক্ষতি করার চেষ্টা করে না এবং আমরা ক্ষতিগ্রস্ত হয়েও যাই, আমাদের চেষ্টা করতে হবে রুকিয়া করার জন্য, কিন্তু ভাগ্যকে মেনে নিতে হবে। কারণ আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হয় না। আল্লাহ ইচ্ছা করেছেন বলেই ওই ব্যক্তি কুফুরি করেছে এবং এটা আমাদের উপর সেটা তারা সফল হয়েছেন। আল্লাহ ইচ্ছা করেছেন, নাহলে আল্লাহর ইচ্ছা ছাড়া এটা হতো না। সুতরাং আল্লাহর ইচ্ছাকে মেনে নিতে হবে, কিন্তু সেই সাথে আমরা যদি বুঝতে পারি যে আমরা জাদুগ্রস্ত, সেটা ট্রিটমেন্টও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন। সেই অনুযায়ী রুকিয়া করাতে হবে, এর বাইরে অন্য কোনো কিছু করা যাবে না। আমি খুবই অবাক হই, আপনাদের মধ্যে কেউ কেউ ইমেইল করে বলেন যে আমাদের পরিবারের উপর একটা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আমরাও একজন তান্ত্রিকের সন্ধান চাই, আমরাও ব্ল্যাক ম্যাজিক করতেছি তাদের উপরে। এমন কোনো কবিরাজের সন্ধান আছে কিনা? আপনারা তো হরর স্টোরি বলেন, নিশ্চয়ই আপনাদের সাথে এরকম ভালো কবিরাজের পরিচয় আছে। আমি খুবই অবাক হই প্রিয় লিসেনার্স, যে এই ধরনের ইমেইল কেউ কেউ আমাদেরকে করেন, অনুরোধ করেন যে কোনো তান্ত্রিকের নাম্বার দিতে, যে তারা ব্ল্যাক ম্যাজিক করতে চাচ্ছেন তাদের আর এক আত্মীয়ের উপর, যেহেতু সেই আত্মীয় তাদের উপর করেছে। আমি আসলে এই ধরনের ইমেইলের জবাব দেই না, এবং দেই না বলতে আমার এগুলো দিতেও আমার খুব কেমন যেন লাগে, যে আসলে এই ধরনের ইমেলের জবাবও দেওয়া আসলে উচিত না। আমি নাও করি না, যে আমি করতে পারবো না এটাও বলি না। ইমেলের জবাব না দেওয়াটাই, ইগনোর করাটাই আমি মনে করি আমার সর্বোচ্চ লেভেলের অসন্তুষ্টি। এটা হয়তো বা যারা আমাকে ইমেল করেছেন কেউ কেউ, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই জন্য প্রিয় লিসেনার্স, খবরদার কোনোভাবেই, যত প্রয়োজনই হোক, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইব, কিন্তু কোনো তান্ত্রিকের আশ্রয় নিব না। যদি আমরা ব্ল্যাক ম্যাজিকগ্রস্তও হই তবুও নয়। আশা করছি প্রিয় লিসেনার্স, এই ঘটনার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। তো ঘটনার শুরুতে আমি বলতে চাই, ঘটনার শুরুটা এরকম যে সেদিন রাত 11টার বাস যেতে হবে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বর্তমানে ক্লিনিক পাড়া, আগে এটার নাম কি ছিল সেটা তিনি মনে করতে পারছিলেন না রেফায়েত ভাই। সেটার সাথে বয়ে গেছে একটা নদী। ঘটনা 1991 সালের, যখন রেফায়েত ভাই বাসে উঠছেন তখনকার সময়। বাসের জন্য অপেক্ষা এবং শীত দুয়েই অবস্থা খারাপ। তার সাথে তখন তার ছেলে ছিল, যাকে নিয়ে তিনি যাবেন সে এলাকায়। সে এলাকায় যাবার আগে তিনি তার সাথে একটা ব্যাগ নিয়েছেন, কারণ সেখানে হয়তো থাকতে হতে পারে। ঘটনাটা আসলে আমি কিছুদিন পিছনে চলে যাই। 1989 সালের দিকে হবে। জমির উদ্দিন সাহেবের স্ত্রীর প্রসবের ব্যথা ওঠে। প্রসব ব্যথা উঠবার পর এলাকার ডাইকে খবর দেওয়া হয়। তখন ক্লিনিক এবং এই ব্যবস্থা ছিল না, তখন আশেপাশে ক্লিনিকও ছিল না। তো ডাই বাসায় এসে বাচ্চা জন্ম দেওয়ার জন্য সহযোগিতা করে। খবর পেয়ে ডাই বাসায় আসে এবং প্রসব যন্ত্রণায় কাতর জমির উদ্দিন সাহেবের স্ত্রী পাশে দরকারি জিনিস নিয়ে এসে একটি ছেলে সন্তান প্রসব করায়। ছেলে সন্তান প্রসব করানোর সাথে সাথে মহিলার প্রচণ্ড রক্তক্ষরণ হয়। মহিলার অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। আসলে খারাপের এক পর্যায়ে তাকে হাসপাতালে নেওয়ার জন্য রওনা করা হয়। আর রাস্তা তখন ছিল কাঁচা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বলে ওই এলাকায় কিছুই ছিল না। একটা ছোট বিল্ডিংয়ের মতো, উপজেলার মতো বিল্ডিং একটা হাসপাতালের মতো ছিল। তো সেইখানেও পৌঁছাতে প্রায় ঘন্টাখানেক সময় লাগবে। এদিকে মহিলার সারা শরীর রক্তে ততক্ষণে ভিজে গেছে এবং এক পর্যায়ে তিনি তার স্বামীর হাত ধরে শুধু একটা কথা বলেন, তুমি আমার সন্তানকে সাবধানে রাখবে। আমি অনেক বিপদের সম্মুখীন হয়েছি, ওর বিপদ যেন আসতে না পারে, আমার জন্য দোয়া করো। এবং এটা কিছুক্ষণের মধ্যেই এই কথাগুলো বলতে বলতে তিনি মাঝ রাস্তায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার স্ত্রীর দাফন শেষ করতে না করতে তার ছেলে সন্তানটিও মারা যায়। তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। তিনি শোকে কাউকে কিছু বলতে পারছিলেন না এবং প্রচণ্ড রকমভাবে সব কিছু নিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে যান। তার স্ত্রী মারা যাবার পর তার মানসিক অবস্থা ঠিক হতে সময় লাগে প্রায় 4-5 মাসের মতো। তিনি তার স্ত্রীর কবরের কাছে সারাক্ষণ পড়ে থাকত এবং প্রতিদিন কাঁদত। অসুস্থ অনেকটা সুস্থ তিনি আস্তে আস্তে হতে থাকেন 4-5 মাস পর। তার পরিবার তার এই অবস্থা দেখে পরিত্রাণ এবং মুক্তি দেওয়ার জন্য তার অবস্থার তাকে আবারও বিয়ে করিয়ে দেওয়া হয়। যার সাথে বিয়ে হয় তার পাশের গ্রামে, তিনি পাশের গ্রামেই থাকতেন। সব কিছু ঠিক মতো চলছিল। তার একটা সমিল ছিল,
যেখানে কাঠ কাটা হতো। সমিলটা তখন ওখানেই ছিল এবং সে মাঝে মাঝেই বেশি অর্ডার থাকলে রাত কাটিয়ে দিত। একদিন রাতের বেলা তার প্রচণ্ড ক্ষুধা লাগে এবং রাত তখন 9টা বাজে। সেদিন যাকে দিয়ে টুকটাক বাড়ির কাজে পাঠায় সেই ছেলেটা না থাকার কারণে, তার ক্ষুধার লাগার কারণে তিনি বাড়িতে চলে যাবেন সেই প্ল্যান করেন। তো তিনি তিনি রওনা দিয়ে দেন। তিনি বাড়িতে যাওয়ার পথে তার পরিচিত এক ভাইয়ের সাথে দেখা হয়। দেখা হওয়ার সাথে সাথে তিনি দেখলেন সেই লোক তাকে বিদায় দেওয়ার পরও তার পেছন পেছন আসছে। তিনি শুধু বলছেন, কি ব্যাপার ভাই, কিছু বলবেন? তখনই মুহূর্তের মধ্যে সেই লোকটাকে তিনি আর দেখতে পান না। টর্চ লাইটও সাথে ছিল না এবং কুয়াশায় ঢাকা চারদিক। তিনি হাঁটতে হাঁটতে বাড়ির কাছে এসে একটা গাছের গুড়ির সাথে পায়ের সাথে ধাক্কা খেয়ে কন্ট্রোল করতে না পেরে পড়ে যান। তিনি বুঝতে পারছিলেন তার শরীর গরম হয়ে গেছে, তার জ্বর আসছে, পেটের মধ্যে কেমন একটা অস্বস্তি লাগছে। এমনিতেই তার পেট খালি, কিন্তু এরকম অস্বস্তি মাঝে মাঝে পেটে গ্যাস হলে বোঝা যায়। কিন্তু ওনার অস্বস্তিতে এমন যে তিনি বিষ খেয়ে ফেলেছেন, তার গলার মধ্যে ধরে আছে। তিনি দেখলেন গাছের পাশ থেকে, মাটির নিচ থেকে 6-7টা অজগর সাপ তার চারিপাশ ঘিরে ফেলেছে এবং প্রত্যেকটা অজগর সাপ জোরে জোরে হাসছে। একটা অজগর সাপ তার পা পেঁচিয়ে ফেলার সাথে সাথে তিনি মাথার মধ্যে ভারী লাগতে থাকে, কেমন জ্বরটা বেশি আসলো কিনা। তিনি সাথে সাথে পড়ে যান, মাথা ভারী হয়ে যায়। জ্বর আসলে যেমন মাথা ভারী লাগে, তখন তার এরকম লাগছিল। এরপরে তিনি সকালবেলা একটা মাদ্রাসার কাছের দেয়ালে জ্ঞান ফেরা অবস্থায় নিজেকে খুঁজে পান। সেটা খুব দূরেও না, সেটা তার বাড়ি থেকে খুব বেশি দূরে না। তিনি বাড়ি যেতে পারছিলেন না এবং রাস্তায় পড়ে থাকা অবস্থায় তিনি একটা 12-13 বছরের ছেলেকে পাশ দিয়ে যেতে থাকে দেখতেন। তো তাকে যেতে থাকতে দেখে তার কাছে সাহায্য চায় যে তুমি আমাকে একটু বাসায় দিয়ে আসো। বাড়ির কেউ জানেও না তার এই অবস্থা। তাকে দেখে সবাই মনে করতে থাকে তিনি অসুস্থ অথবা কোনো একটা সমস্যা হয়েছে। তার সেবা করা হয়। সেদিন রাতের বেলায় তিনি হঠাৎ বসে আছেন, তার ঘুম কিছুতেই আসছিল না। মনের অজান্তে তিনি ঘরের দরজা খুলে, দরজা খোলার শব্দ পায় তার ভাতিজা। সে জিজ্ঞেস করে, কাকা কই যান? তিনি কিছু বলে না, পেছনেও তাকায় না। তিনি আবারও জিজ্ঞেস করে। সেই ভাতিজা দেখে তার চাচা মানে জমির সাহেব ঘর থেকে টয়লেটের দিকে না যেয়ে সে উঠান ক্রস করে 2 বাড়ির মাঝ দিয়ে রাস্তার দিকে চলে যাচ্ছে। সেই ভাতিজা জমির সাহেবের স্ত্রী ও পাশের ঘরের জমির সাহেবের আরেক ভাইকে ডাক দেয় এবং তার পিছু নেয়। নীতি নীতি এক পর্যায়ে তারা না পেরে তাকে ধরে এবং বলে কয়ে জোর করে বাড়ি চলেন, কোথায় যাচ্ছেন আপনি বলতে থাকে। তিনি কারো কথাই শুনছিলেন না, শুধু শুনছিলেন আমি এসেছি তুমিও এসো, এটা তিনি বারবার শুনছিলেন। এটা তিনি তার স্ত্রীকে ঠিক হওয়ার পর বলেছিলেন। সেদিন বাড়িতে তাকে জোর করে এনে সূরা কালাম পরে ফুঁক দেওয়া হয়। জমির সাহেবের ছোট ভাই একটা মাদ্রাসার শিক্ষক, তিনিই ফু দেন এবং ঝাড়ফুঁক করেন এবং জমির সাহেব ঘুমিয়ে পড়ে। রাতটি কোনো রকমভাবে পার হয়। পরদিন সকালে তার ভাই তার সাথে আলাপ আলোচনার এক পর্যায়ে জানতে পারে তিনি সেদিন থেকে এরকম ফিল করছেন। তিনি কিছু পানি পরে একটা কলসির মধ্যে দিয়ে তাকে বলেন যে তিনি যেন রুম থেকে বের না হয় 2-3 দিন। কিন্তু তিনি কথা শোনেননি, তিনি বের হয়েছেন এবং কাজে গিয়েছেন। 2 দিন পর তিনি বসেছিলেন সমিলের ভেতরে। সেদিন অনেক কাজ ছিল এবং রাত জাগতে হবে যতদূর কাজ আগানো যায়। তিনি দেখেন রাতের বেলা তার সমিলের সামনে দূর থেকে একজন লোক অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এই কুয়াশার মধ্যে তাকে স্পষ্ট বোঝা যাচ্ছে। লোকটা নড়ছে না, তার কাছ থেকে খুব বেশি হলে 100 হাত দূরে লোকটা দাঁড়ানো। খুব বেশি কুয়াশা ছিল না, হালকা কুয়াশা ছিল, কিন্তু বোঝা যাচ্ছিল। তিনি ডাক দেন, কে এখানে? যেহেতু শীত, চাদর জড়িয়ে তিনি কাছে যান কে সেটা তলব করার জন্য। কাছে যেতেই তিনি দেখেন একটা কাঁঠাল গাছ ছিল সেখানে। সেই কাঁঠাল গাছের নিচে একজন মহিলা ও একজন শিশু সহ 2জন দাঁড়িয়ে আছে এবং তাদের 2জনের সামনে 2টা কবর। তিনি টর্চ মারল, সেই মুখের মধ্যে কিচ্ছু নেই। ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ মাটির নিচ থেকে আসছে। হঠাৎ তার বমি বমি ভাব হতে লাগলো এবং তিনি বমি করে দেয়। তিনি তার লোকদের কাছে ডাকছে এবং পানি আনার জন্য, কিন্তু তিনি কোনো কথা বলতে পারছিলেন না। তিনি দেখলেন তার বমির মধ্যে অনেকগুলো চুল এবং রক্ত, সাথে সাথে ছোট ছোট পোকা কিলবিল করছে। পোকাগুলো বেশ বড় বড়। তিনি ভয়ে দৌড় দেন সমিল দিকে, কিন্তু দৌড় দেওয়ার মতো অবস্থা তিনি পাচ্ছিলেন না। সেদিন তিনি 100 হাত পেছনে যাবার পর কোনো কষ্টে কোনো মতে সমিল দেখছিল না। মুহূর্তের মধ্যে তিনি মাটিতে বসে পড়েন। তিনি কোথায় আছেন? আশপাশ সব অন্ধকার দেখতে লাগলেন। মনে হচ্ছিল তিনি অন্ধ হয়ে গেছেন, চোখের কোনো জ্যোতি নেই। তিনি ডাকছেন সাহেলা, তিনি ডাকছেন বাবুল, কেউ কোনো কথা শুনছে না, কেউ শুনছে না। তার শরীর অসাড় হয়ে গেছে, তার শরীরে একটু শক্তি নেই, টর্চটাও হঠাৎ কাজ করছে না। তার সামনে একজন লোক আসলো এবং বলল,
তুই শেষের দিকে, খুব বেশি দিন বাঁচবি না। লোকটার কোনো চেহারা, কোনো শরীর দেখা যাচ্ছে না, কিন্তু ভয়েসটা ভালো করে শোনা যাচ্ছে। ভাষাটা খুব রাগ ও ঘৃণার চোটে কথাগুলো বলছে সেই লোকটা। তিনি কিছু বলতে পারছিলেন এবং চোখের মনি তিনি সরাতে পারছিলেন না। মনে হচ্ছে চোখের মনিটা চোখের মধ্যে ফিক্স হয়ে গেছে। তিনি ভাবছেন কোন বিপদে পড়লাম, কারো ক্ষতি করি নাই, কিন্তু কী সব দেখছি আমি। তিনি জমির সাহেব এমন এসব আছরে বিশ্বাস করতো না, কিন্তু সেদিনের পর থেকে তার মনের মধ্যে ভয় ঢুকে যায়। এই কথাগুলোই তিনি শুনেছেন এবং খুব বাজে পচা মাছের গন্ধ পাচ্ছিলেন সেদিন থেকে। এসবের ঘটনা রাত 10টা-11টার দিকে, কিন্তু এই অল্প সময়ে তিনি হঠাৎ করে ফজরের আজানের ধ্বনি শুনতে পান। এই আজানটা তার পরিচিত। এইভাবে তার ভাই আজান দেয়। এই আজানটা এই এলাকার না, এই আজানটা তার ছোট ভাই যে মাদ্রাসায় থাকে সেই মাদ্রাসার মসজিদের আজান আর কি। তিনি জানান তার ছোট ভাই তার মাদ্রাসায় চলে গেছে, তাহলে এই শব্দ এত কাছের কেন? তিনি কাঁদছেন, কিন্তু কোনো কথা বলতে পারছিলেন না। তিনি কাঁদছিলেন, তার কাছে মনে হচ্ছিল তার স্ত্রী ও সন্তান তাকে দেখা দিয়েছে। এটার মানে এই যে তিনি মারা যেতে বসেছেন। তখনকার মানুষ মারা যাওয়ার আগে নাকি অনেক আত্মীয় স্বজন দেখতে পায়, এটা চিন্তা করেছে। কথাটা ফেলনা না, তার একটা তন্দ্রার মতো এসে ঘুম হয়ে যায়। তিনি ঘুম থেকে উঠে দেখেন আশেপাশে অনেক মাদ্রাসার ছাত্র এবং তার ছোট ভাই। সেই ভাই তার এক ছাত্র জিন দ্বারা তাকে এখানে নিয়ে এসেছে। তিনি চলে গেছিল অনেক দূরে, সেখান থেকে বিপদ দেখে তাকে নিয়ে আসা হয়েছে। তাকে তার ছোট ভাই বাসায় রেখে যায় এর পরে এবং বাড়ি বন্ধ করে তাকে বাসা থেকে বের না হওয়ার কথা বলা হয়। তার ছোট্ট জিন ছাত্রটি বলেছে তার মৃত্যু আশঙ্কা আছে, কিন্তু এটা তাকে তখন জানানো হয়নি। শুধু বলা হয়েছিল যে তার বিপদ সামনে। তো তার ভাই বলেছে, জমির সাহেবের ছোট ভাই বলেছে যে আমার যে প্রিন্সিপাল, আমার যে বস, সে আসলে আপনাকে তার কাছে নিয়ে যাব। চিকিৎসার জন্য মাদ্রাসার সেই শিখ প্রিন্সিপাল, তাদের বস ঢাকায় এসেছিল। তো বলেছে আপনি বাসায় থাকেন, আমি না বলা পর্যন্ত বাসার বাইরে যাবেন না। এদিকে তার স্ত্রীর সাথে তিনি বাড়িতেই থাকছিল, কিন্তু তিনি ঘরে থাকতে পারছিল না, ঘরে থাকতে চাইছিল না, বাড়ি তাকে যেতেই হবে। তার ছোট ভাই এসে তাকে বাসায় একটা পরা পানি দিয়ে গোসল করা এবং এক প্রকার জোর করেই বাসাতেই রাখে। এর মধ্যে প্রতি রাতে জমির সাহেব তার ঘরের ওপাশ থেকে ডাক পেতেন, আব্বা, আব্বা আমারে নিয়ে যান এখান থেকে, আব্বা আমি আর আম্মা আপনার জন্য অপেক্ষা করছি। তিনি থাকতে পারতেন না ঘরের মধ্যে, তার মধ্যে স্বভাবগত পরিবর্তন আসতে থাকে। তিনি খেলতেন না কোনো কিছু এবং খেতেও পারতেন না, যা খেতেন তাই ফেলে দিতেন, এমনকি বমি করে ফেলে তিনি বলতেন দেখো কতগুলা পোকা। কিন্তু যারা পাশে থাকতো তিনি যে বমি করছেন কোনো কিছুই পেট থেকে আসতো না, এটা তারা বলেছে এবং শুধু লালা পড়তে দেখেছে। স্বপ্নে তিনি দূর গাছের নিচে দুটো কবর দেখতে লাগলেন প্রায় প্রতিদিনই, এবং প্রতি সময় এই কবরগুলো দেখতেন। কবরের পাশে একজন মানুষ ও কবরের ভেতর থেকে মাটি ভেদ করে একটা বাচ্চার শব্দ আসছে। তিনি যে এগুলো দেখতেন, সাথে সময়ও চলে যায় প্রায় 2 মাস। তাকে 2 মাস পর সেই মাদ্রাসার হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। সেই মাদ্রাসার প্রিন্সিপাল দেখে বলেন, দেখি কপালের চারিপাশ পুড়ে গেছে, অবস্থা ভালো না, কিছু আমল ও দোয়া পড়া পানি প্রতিদিন 1 মাস খাবে, এরপরে আবার তাকে নিয়ে আসবে আমার কাছে। 15 দিন খাওয়া পর্যন্ত তিনি বেশ সুস্থ ছিল। তিনি সুস্থ থাকলে তিনি ভালো ফিল করতেন এবং স্বাভাবিক আচরণ করতেন, কিন্তু 15 দিন যাওয়ার পর থেকেই তিনি আর পানি খেতেন না। হঠাৎ করে তিনি আবারও স্বপ্ন দেখা শুরু করেন। তখন গরম পড়ে গেছে। স্বপ্নে তিনি দেখতেন তার চারিপাশে মানুষজন তার লাশ কাঁধে করে নিয়ে যাচ্ছে সেই গাছের নিচে, সেই কাঁঠাল গাছের নিচে 2টা কবর এবং সেই 2 কবরের পাশে 2 জন মানুষ। কিন্তু নতুন কথা হচ্ছে সেখানে আরেকটা নতুন কবর, কিন্তু কবরটার সাইজ অনেক বড়। তিনি প্রতিদিন এই স্বপ্ন দেখতেন এবং উঠে বমি করতে লাগলেন। এর মধ্যে আবারও সেই হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় মাদ্রাসার। দ্বিতীয় দেখায় সে হুজুর তাকে যেই দিনই চিকিৎসা দিয়েছেন সেই দিনই রাতের বেলা তিনি মারা যান। তার মৃত্যু স্বাভাবিক মৃত্যু না কিছু ঘটিয়েছে তখন এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল না, তবে মৃত্যুটা স্বাভাবিক ছিল। তার বেশ বয়স হয়েছিল। ঘরের ভেতরে থাকতে লাগলেন। ঘরের ভেতরে তিনি মাটি কামড়াতে শুরু করলেন। 10 দিন পর পর নতুন নতুন অঘটন তিনি ঘটাতে থাকেন। তার ছোট ভাইও এদিক সেদিক করে লোকজন খুঁজতে লাগলেন কে তার ভাইয়ের চিকিৎসা করতে পারবে। 1 বছর পার হয়ে যায় এবং তিনি এই স্বপ্ন 7 দিনের 7 দিনই দেখতে লাগলেন। তার ঘুমটা অতিরিক্ত গভীর লাগতে শুরু হয় যখন তিনি ঘুমিয়ে যান। তবে ঘুমের মধ্যে তিনি শুনতেন একটা কথা ভেসে আসছে, যেদিন তুই দেখবি তোর লাশ কবরে নামাচ্ছি আমরা, সেদিনই তুই মারা যাবি, অপেক্ষা কর, অপেক্ষার মেয়াদ খুব তাড়াতাড়ি শেষ হবে। এই চলতে থাকে এবং বাড়ির সবার সাথে তিনি খারাপ আচরণ করতে শুরু করেন।
হঠাৎ হঠাৎ রেগে যেতেন। দিনের বেলা তার আচরণ দেখে বাড়ির বাচ্চা কাচ্চারা হাসতো, আর বমি বমি ভাব এবং বমি করে দেওয়ার মতো তিনি করতে লাগলেন। তার স্ত্রীর কথা শুনতেন না। তার মা তখন বেঁচে ছিল, মা থাকতো তার মেয়ের বাসায়, জমির সাহেবের বাবা ছিল না। তো তার সম্পত্তি যা ছিল ধীরে ধীরে তা বিক্রি হওয়ার মতো উপক্রম, কেননা তার ছোট ভাইও পারছিল না চিকিৎসা করার জন্য, প্লাস টাকা পয়সার দরকার ছিল। সেই জমি কেউ কিনতো না, এবং যেসব জমি বিক্রি করতে যেত জমি বিক্রি হতো না, এবং তার সমিলের অবস্থা হয়ে যায় খারাপ। আর এদিকে প্রতিদিন রাতে উঠে তার কেঁপে কেঁপে যাওয়া এবং বমির মধ্যে পোকা বের হওয়ার কথা প্রতিদিনই তিনি বলতেন। হঠাৎ একদিন রাতে ঘুমানোর পর তার ঘুম ভাঙে এবং তিনি ঘুম থেকে উঠে দেখেন আশেপাশে অন্ধকার, কিন্তু অন্ধকারেও স্পষ্ট সব বোঝা যাচ্ছে। হালকা একটা বাতাস আসছে, এবং এই হালকা আলোতেও একজনের চেহারা পরিষ্কার দেখা যাবে। তিনি একটা নৌকার উপর, নৌকার মাঝির সারা শরীর কালো, মাঝির শরীরে কোনো মাথা নাই। মাঝি শুধু একটাই কথা বলছে, তোর সময়ের মাঝে আর কোনো সময় নেই, এবার তুই বাঁচবি না, সময়ের শেষের দিকে। তিনি আকুতি মিনতি করেন, কিন্তু কোনো লাভ হয় না। তিনি বলেন তার কোনো দোষ নেই, এবং এই কথাগুলো শুনে চারিপাশ থেকে হাসির শব্দ আসে, কেমন চিকন তীক্ষ্ণ ভয়েস, কীরকম অদ্ভুত, বোঝাও যায় না সব কথা। বুঝতে গেলে কেমন শরীর অসাড় হয়ে মুখের জিহ্বা দাঁতের সাথে লেগে যায়, এরকম অবস্থা। তাকে পরদিন নদীর কাছে খুঁজে পাওয়া যায়, এবং শরীরে কাফনের কাপড় পেঁচানো অবস্থায় পাওয়া যায় তাকে। তো তার ভাই মাদ্রাসা থেকে চাকরি ছেড়ে বাড়িতে তার এই জমির সাহেবের সাথে থাকতে শুরু করে। যেহেতু মাদ্রাসার সেই প্রিন্সিপালও মারা যায়, তার ভাই বাসায় বাড়িতে চলে আসে। একদিন একটা মসজিদে রেফাত ভাইয়ের সাথে এই মাদ্রাসার যে ওনার জমির সাহেবের ছোট ভাইয়ের কথা হয়। মাগরিবের পরে গাছতে বের হয়ে তিনি ওই এলাকার ওই অবস্থায় তখন অবস্থান করছিল রেফায়েত ভাই। মসজিদে যাবার পথে সেই ভাইয়ের কাছ থেকে জমির সাহেবের ব্যাপারে রেফায়েত ভাই কথা শোনেন। মসজিদটা ওই এলাকারই মসজিদ যে এলাকায় জমির সাহেব থাকতো, আর মসজিদের খেদমতে ছিল জমির সাহেবের ছোট ভাই। তাই তিনি তার কাছ থেকে তার ভাইয়ের ব্যাপারে রেফায়েত ভাইয়ের কাছে শেয়ার করেছেন, মানে রেফায়েত ভাই শুনেছেন তার ব্যাপারে। কিন্তু সেবারের জামাত 10 দিনের হওয়ার কারণে রেফাত ভাই সেই স্থান খুব দ্রুত ত্যাগ করেন এবং ঢাকায় চলে আসেন। তিনি বলে এসেছিলেন রেফাত ভাই যে তিনি 20 থেকে 25 দিনের মধ্যে সেখানে যাবেন। তো এই তো বাসে উঠেছেন, বাস আসতে দেরি করলো প্রায় 2 ঘন্টা, এবং এখনই অনেকক্ষণ মানে লাগে, তখনই তো আরও সময় লাগতো। ফেরির ঝামেলা এই সেই, আর শীতও তখন অনেক। রেফাত ভাই বাসের মধ্যেই তার ওস্তাদদের ডাকলেন, কিন্তু ওই মুহূর্তে কেউ সাড়া দেয়নি। বাস বিরতি নেবার পর ফজরের নামাজ পড়ে তিনি আবার বাসের মধ্যে ওঠেন। ফেরি পারাপার এবং কুয়াশার কারণে বেশ দেরি হয়ে যায়, এবং সেই এলাকায় পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়। তিনি সেই বাড়িতে যান এবং তার সাথে কুশল বিনিময় হয় জমির সাহেবের ছোট ভাইয়ের সাথে, রিফাত ভাইয়ের। এতদিনে জমির সাহেবের মাও সেই বাড়িতে চলে আসছে, কিন্তু সেও অসুস্থ। আশ্চর্য বিষয় হচ্ছে তিনি নাকি যে কয়দিন তার মেয়ের বাসায় ছিলেন তিনি সুস্থ ছিলেন, কিন্তু এই বাড়িতে আসার পর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। রেফাত ভাই ও তার রেফাত ভাই জমির সাহেবের এক চাচাতো ভাইয়ের ঘরে ওঠেন, পাশাপাশি ঘর। রেফাত ভাই ক্লান্ত ছিল, তিনি মাগরিবের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠে দেখেন তার ছেলেটা তার পাশে নাই। রেফাত ভাইয়ের ছেলে, তার ছেলে মাটিতে শুয়ে আছে। কি ব্যাপার, মাটিতে শুয়ে আছে কেন, মাটিতে গেল কিভাবে? রেফাত ভাই তার ছেলেকে ডাকছে, সাথে সাথে না উঠে একটু দেরি করে উঠে বলে, বাবা তুমি ঘুমাচ্ছিলা, আমি একটু ওয়াশরুমের দিকে যাবো, এমন সময় পেছন থেকে কে যেন আমাকে ধাক্কা দেয়, আমি পড়ে যাই। এরপর আমি ঘুমের মধ্যে দেখি আমি একটা নদীর তীরে, নদীর চারিপাশে অনেক মানুষের চিৎকার, কিন্তু আমি কাউকে দেখি নাই। আমি চেষ্টা করি এবং সূরা পড়ি ঘুমের মধ্যে, আমি দেখি আমার সামনে যা ছিল সব ভ্যানিশ হয়ে গেছে। রেফাত ভাই তখন তার ছেলেকে মেঝে থেকে উঠে খাটের মধ্যে শুইয়ে সেই বাড়ির দিকে বাড়ির দিকে যায়, ঘর দরজা খুলে। তখন রাত আনুমানিক 2টার বেশি হবে। এশার নামাজ ও তাহাজুদের নামাজ পড়ে তিনি বের হন। জমির সাহেবের বাড়ির কাছে যাওয়ার পরে তিনি দেখেন কয়েকটা শিয়াল সেই বাড়ির বাইরে বসে আছে। শিয়ালগুলো নিজের পা নিজে চাটছে এবং জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। নিঃশ্বাসের শব্দটাও স্পষ্ট শোনা যাচ্ছে, মনে হচ্ছে নিঃশ্বাসটা রেফাত ভাইয়ের খুব কাছে এসে পড়ছে। শিয়ালগুলোর পেছনে একজন মহিলা দাঁড়ানো, সেই মহিলার চুল পুরো বাড়িকে কাভার করে রেখেছে। রেফাত ভাই চুপচাপ সেখান থেকে চলে আসেন, এবং 2 মিনিট লাগে ওই ঘর থেকে এই ঘরে যেতে। তিনি ঘরে ঢুকে সাথে সাথে ওস্তাদদের ডাকেন। সাথে সাথে 3 জন ওস্তাদ আসেন, বলেন, তোমার গন্তব্য থেকে সরে যাও না, খুব সামান্য রাস্তা, কিন্তু একটু কাঠখড় পোড়াতে হবে, খুব কঠিন কিছু না। হঠাৎ রেফাত ভাই একটা ধাক্কা খেয়ে পড়ে যান। রেফাত ভাই শুধু একটা জিনিস মনে আছে, ধস্তাধস্তির শব্দ আসছে এবং ওস্তাদদের মধ্যে 2 জন এসেছিল, তারা অনেক জোরে জোরে দোয়া পড়ছেন।
রেফাত ভাইয়ের ঘুমের মধ্যে ঘুম চলে এসেছে এরকম অবস্থা। তিনি বুঝতে পারছেন কেউ জোর করে তাকে এসব ভয় দেখাচ্ছে, কিন্তু রেফাত ভাই ভয় পেয়ে এখান থেকে চলে যেতে আসেনি যদিও। এগুলো ভেবেই তিনি তাকে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়, কারণ তাকে হয়তো কেউ রিস্কি মনে করছিল। তো তিনি পরে ঠিক হয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম ভাঙে, ফজরের নামাজ পড়ে ঘুমান যদিও, সকালে ঘুম ভাঙেন এবং উঠে তিনি বিছানাতে, রেফাত ভাই বিছানা থেকে ওঠার পর তিনি দেখেন যে আসলে এখানে থাকতে গেলে রুমটা আগে বন্ধ করতে হবে। তার ছেলে তখনও ঘুমাচ্ছিল, তিনি ঘরটা বন্ধ করে ফেলেন। সেই বাড়িটা আসলে সেই ঘরটার মধ্যে দুইটা রুম, একটা রুমের মধ্যে বস্তায় বস্তায় চাল রাখা, আর একটা রুমে রেফাত ভাইকে থাকতে দেওয়া হয়। তো এই ঘরটা আসলে বাঁধতে যে রেফাত ভাইকে তেমন বেগ পেতে হয় না। তো রেফাত ভাই সকালের নাস্তা খেয়েই সেই জমির সাহেবের বাসায় ঢোকেন। জমির সাহেবের বাসায় ঢোকার সময় তিনি দেখেন বাড়ির উঠানে একটা গাছের গুড়ির মধ্যে একটা ছোট্ট তাবিজ আটকানো। রেফাত ভাই তাবিজটা আটকানো দেখে সাথে সাথেই অজু করেন, চাপকল থেকে অজু করে সেই তাবিজটা ধরেন এবং সেটা সরিয়ে ফেলেন এবং তাবিজটা পাঞ্জাবির পকেটে রাখেন। তিনি ঘরে ঢুকে জমির সাহেবের সাথে দেখা করতেই হাত মুসাফা করেন। সাথে সাথে রেফাত ভাইয়ের হাত গরম হয়ে যায়। যে মানুষের কোনো সমস্যা নেই তার হাত মোটামুটি ঠান্ডা থাকে। ইনফ্যাক্ট রেফাত ভাই সবসময় হাত ঠান্ডাই থাকে। তিনি তার ছেলেকে নিয়ে আসেন এবং সেখানে সবাইকে সরে যেতে বলেন এবং তার স্ত্রীকেও সরে যেতে বলেন। তার ছেলেকে তিনি জমির সাহেবের বরাবর বসান এবং একটা গোল সার্কেল করে দেন। জমির সাহেবের ছোট ভাই এবং সেই চাচাতো ভাই ছিল যার ঘরে রেফাত ভাই উঠেছেন। এবার রেফাত ভাই তার ছেলের ভেতর একটা জিন নিয়ে আসেন এবং সেই জিনটা ওই বাড়ির আশেপাশেই ঘুরছিল। তখন তার ছেলের দাঁতে দাঁত লেগে গেছে ততক্ষণে। তখন রেফাত ভাই জিজ্ঞেস করে, তুমি কে? তখন তার ছেলের ভেতর থেকে কথা আসে, জানালা থেকে আলো আসছে, আলোটা সরান, আলো সহ্য হচ্ছে না। তখন সেই আলোটুক বন্ধ করে দেওয়া হয়। সেই জিন বলছে তাকে ইনসানরা ব্যবহার করেছে, তাকে তার দরকার দিয়ে তাকে তার দরকারি জিনিসপত্র কাজ করাচ্ছে। অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হলে তিনি সাফ পরিষ্কার করে জানিয়ে দেন, তোমরা ইনসান, তোমাদের এত ক্ষমতা কিসের যে তুমি আমাদের সাথে কথা বলতে এখানে আমাকে ডাকো? উনি খুব শিগগিরই মারা যাবে এবং এখানে আমার কিছু করার নাই। এরপর যদি তাকে ডাকা হয়, রেফাত ভাই সহ তার ছেলেকে যারা জ্যান্ত পুঁতে দেবে এরকম কথা বলে। রেফাত ভাই তখন সাথে সাথেই কিছু সূরা পড়ে নিয়ম কানুন পালন করে একটা বাটিতে রাখা পানি তার ছেলের হাতে ধরে চেপে ধরে এবং শরীর ছিটিয়ে দেয়। সেই জিন অনেক কল্পনা করে তাদেরকে বলতে রাজি হয়। বলে, দেখো তুমি বাড়িতে ঢুকবার সময় কে তোমার সামনে রাগ করেছিল? জমির সাহেবের স্ত্রীর কথা মেনশন করে তিনি বলেন, এই মহিলা তুমি এই বাড়িতে এসেছো পছন্দ করেনি, কেন জানো? তখন রেফাত ভাই বলেন, তুমি বলে যাও, থামবে না। তখন বলে যে কয়েক বছর আগে এই মহিলার সাথে জমির সাহেবের বিয়ে ঠিক হয়, কিন্তু প্রকাশ পেয়ে যায় এই মহিলার আগের স্বামী তাকে তালাক দিয়ে চলে যায়। তাই জমির সাহেব বিয়ে করেন তার যেই স্ত্রীকে, সেই স্ত্রী যে বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা যায় এবং তার সন্তানটিও সদ্য ভূমিষ্ঠ হওয়ার পর মারা যায় কঠিন রোগ নিয়ে, যেহেতু ছেলেটা কঠিন রোগ নিয়ে জন্মগ্রহণ করেছিল। তাকে জন্মের আগে দিয়ে জমির সাহেবের মরহুমা স্ত্রীর খাবারে কিছু মিশিয়ে দিয়েছিল এই মহিলা, জিন দিয়ে, যাতে বাচ্চা যদি হয় সেটা যেন মারা যায় এবং সে যেন সুস্থ সবল বাচ্চা না হয়, এরকম চেষ্টা করেছিল। একবারে না পেরে তাকে মেরে ফেলার মাস্টার প্ল্যান করে তার বর্তমান স্ত্রী এবং তিনি তার হাতের রক্ত একটা কাগজে দিয়ে সেই রক্তের ভেতর ছবি এবং একটা ছবি এঁকে সেটা তাবিজের উপরে মোম লাগিয়ে সেটা গাছের নিচে পুঁতে আসে এবং এটা সম্পূর্ণ সাহায্য করে তাদেরই এক এলাকার কবিরাজ। সেই সাথে তার পরনের কাপড়ের টুকরা, তার চুল, জমির সাহেবের পরনের কাপড়ের টুকরা, চুল এবং নখ এসব সাথে করে এনে নদীর ধারে সেই গাছের নিচে রেখে আসে, যে গাছটার ব্যাপারে জমির সাহেব রেগুলার স্বপ্নে দেখত। সেই তাবিজ তুলে ফেলে পুড়িয়ে দিতে হবে এবং পোড়া অংশ বিশেষ নদীতে ফেলে দিতে হবে, এরপরে তিনি সুস্থ হতে পারে। এই বলে সেই জিন সেখান থেকে চলে যায় এবং সাথে সাথে রেফাত ভাইয়ের ছেলে অজ্ঞান হয়ে যায়। ওয়াদা করে যায় তিনি আর এখানে আসবেন না। তবে ওস্তাদদের মধ্যে একজন বলে ওঠেন সে আবার আসবে। তাই তাকে আবারও ডাকা হয় ছেলের মধ্যে। এই শরীরে একজন জিন ঢোকানো অনেক কষ্টের এবং সারা শরীর নাকি জিন ঢুকলে প্রচণ্ড ব্যথা করে। তার ছেলের মধ্যে ওই দিনে 2 বার আনা হয়। সেই জিন ওয়াদা করে এবং তাকে হুমকি দেওয়া হয় তার পরিবার পৃথিবীর থেকে সরিয়ে দেওয়া হবে। তো যাই হোক, এটা ওই একদিনেই সলভ হয়ে যায়। সেদিন রাত 10টায় সেই নদীর তীরের কাছে যাওয়া হয় এবং সেই গাছের নিচে রেফাত ভাই সেই গাছের নিচে প্রায় 5 ফিট গর্ত করে সেই জায়গা থেকে তাবিজ ও কিছু কাগজপত্র উদ্ধার করে, যা উল্টাপাল্টা আরবিতে লেখা ছিল এবং জাদুটোনায় ব্যবহৃত করা হয়।
সেগুলো পোড়ানোর পর রেফায়েত ভাই নিজেই হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় পোড়ানোর সময়। রেফায়েত ভাই শুধু একটা জিনিস মনে আছে, যে তার ওস্তাদরা বলছে তুমি ঘুমটা ভাঙো, তুমি ঘুম ভাঙো, কিন্তু কিছুতেই রেফায়েত ভাই ঘুম ভাঙতে পারছিল না। তিনি দোয়া পড়ছে, সূরা পড়ছে, কাজ হচ্ছিল না। তিনি দেখেন একটা বিশাল সমুদ্রে তিনি ভাসছেন এবং একটা নৌকায় তিনি ভাসছেন। নৌকায় কোনো মাঝি নেই, তিনি ভাসছেন তো ভাসছেন, কিন্তু এরকম কখনো হয়নি তিনি এরকমভাবে অজ্ঞান হয়ে পড়ে যাবেন। পরে রেফায়েত ভাই বুঝতে পারেন যাবার সময় তাকে ওই জিনটা ভয় দেখিয়ে গেছে, কিন্তু পরে আর আসেনি এবং তার স্ত্রীকে ওই জমি, পরে তো সলিউশন হয়ে যায়, জমির সাহেব পরে তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়। এরপরে আর তিনি বিয়ে করেছেন কিনা সে ব্যাপারে তিনি জানেন না, তবে যতটুকু শুনেছেন হয়নি এবং এরপরে আর তাদের সাথে কোনো যোগাযোগ হয়নি রেফায়েত ভাইয়ের। আর রেফায়েত ভাই একবার যেখান থেকে কাজ শেষ করে বেরিয়ে পড়েন সেখানে স্বভাবত কোনো ধরনের যোগাযোগ তিনি রাখেন না। তো এটা ছিল ঘটনা। রেফায়েত ভাই আপনাকে অনেক ধন্যবাদ। এবং তিনি বলেছেন জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষই প্রবৃত্তি এই অদৃশ্য শক্তিশালী চাহিদার শিকার হয় এবং লোভ মানুষের পারিবারিক জীবনে সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সৃষ্টি করে নানা সমস্যা এবং নিরাপত্তাহীন অশান্তির অস্বস্তিকর পরিবেশ। এমনকি আপন সহোদরের মাঝে ধন সম্পদ নিয়ে নাকি ঝগড়া বিবাদ, ভাই বোনের সম্পর্ক নষ্ট করে এই লোভ। বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহ তাআলাকে সম্পূর্ণভাবে অস্বীকার করাকে কিন্তু কুফর বলা হয়। অর্থাৎ যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য আত্মসমর্পণ করবে না, সেই ব্যক্তি অহংকারী কাফের। আশা করছি আপনারা সবাই হয়তোবা ঘটনাটা বুঝতে পেরেছেন এবং এটা খুব সিম্পল একটা ঘটনা আমি রেফায়েত ভাইয়ের কাছ থেকে পেয়েছি এবং সেটা শেয়ার করলাম। তিনি সামনে আরও কিছু ঘটনা পাঠাবেন, আশা করছি সেগুলো আপনাদের ভালো লাগবে। তার লম্বা কোচকোচে কালো নখগুলো যখন আমার চামড়া ভেদ করে সরাসরি গলার শ্বাসনালীটা চেপে ধরল, তখন আমি স্পষ্ট টের পাচ্ছিলাম আমার ফুসফুস থেকে শেষ বাতাসটুকু বেরিয়ে যাচ্ছে। অন্ধকার ঘরের ভেতর তার চোখহীন রক্তাক্ত কোটর দুটো থেকে টপ টপ করে ঘন কালো রক্ত আমার চোখের উপর এসে পড়ছিল, আর পুরো ঘর জুড়ে গম গম করে উঠছিল একটা বিভৎস অপ্রাকৃতিক হাসির শব্দ। আমি চিৎকার করার জন্য চেষ্টা করলাম, কিন্তু আমার কণ্ঠনালী ততক্ষণে জমে বরফ হয়ে গেছে। শুধু দেখছিলাম তার ঝুলন্ত চোয়ালটা ধীরে ধীরে আরো বড় হচ্ছে, যেন সে জ্যান্ত গিলে খাবে আমাকে। আর ঠিক তখনই ঘরের কোণ থেকে ভেসে আসছিল একটা বিকট হাড় মর করা আওয়াজ, যা কোনো মানুষের শরীরের হতে পারে না। এই ঘটনা ঘটেছিল 2025 সালের মার্চ মাসে কুষ্টিয়ার কুমারখালী করাই নদীর তীরে অবস্থিত একটি পরিত্যক্ত এবং জঙ্গলে ঘেরা জমিদার বাড়িতে। আমার নাম ফুয়াদ। আমি আর আমার 3 বিশ্ববিদ্যালয়ের বন্ধু শাওন, রাফসান আর জাহিদ ভৌতিক জায়গা এক্সপ্লোর করার নেশায় ওই এলাকায় গিয়েছিলাম। স্থানীয়রা আমাদেরকে বারবার সতর্ক করেছিল, বাবারা, ওই জমিদার বাড়ির সিংহদুয়ার পার হয়েও না, ওখানে একটা পুরনো কাল ভৈরবীর আসন আছে, যেখানে একসময় নর বলে দেওয়া হতো। আমরা সেই কথাগুলোকে স্রেফ গল্প ভেবে হেসেই উড়িয়ে দিয়েছিলাম। আমরা রাত ঠিক 12টার দিকে ক্যামেরা আর ট্রাইপড নিয়ে সেই ভাঙ্গা জমিদার বাড়িতে ঢুকি। চারপাশটা ছিল একদম থমথমে ঝিঝি পোকার আওয়াজ। হুট করেই ঝিঝি পোকার আওয়াজটা বন্ধ হয়ে গিয়েছিল। যখন আমরা দোতলার একটা বড় হল রুমে পৌঁছালাম, তখন ঘড়িতে রাত ঠিক 2:45। হুট করেই পুরো ঘরের তাপমাত্রা মাইনাসে নেমে গেল। আমাদের মুখ দিয়ে কুয়াশা বেরোতে লাগলো। হঠাৎ ঘরের এক কোণে রাখা একটা ভাঙ্গা আলমারির ভেতর থেকে খসখসে শব্দ হতে শুরু করলো। শাওন সেদিকে ক্যামেরাটা ঘোরাতেই লেন্সের ভেতর দিয়ে আমরা যা দেখলাম তা আমাদের রক্ত হিম করে দিল।
আলমারির ভেতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছিল একটা নারী মূর্তি। তার পরনে ছিল একটা ছেঁড়া কাদা মাখা লাল শাড়ি, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার শরীরটা। তার চামড়াগুলো ছিল একদম ফ্যাকাশে, তার হাতের আঙুলগুলো স্বাভাবিকের চেয়ে অত্যন্ত 3 গুণ লম্বা ছিল, যার মাথায় ছিল ধারালো কালো নখ। আমরা ভয়ে জমে গেলাম। শাওন ক্যামেরা ফেলে দৌড় দেওয়ার চেষ্টা করতেই সেই অবয়বটি চোখের পলকে ঘরের ছাদ বেয়ে মাকড়সার মতো দ্রুত গতিতে এসে শাওনের সামনে নামলো। সে শাওনের কানের কাছে মুখ এনে একদম ফিসফিস করে বলল, তোরা আমার ঘুম ভাঙিয়েছিস, তোদের রক্ত দিয়ে আমার আসন পবিত্র হবে। পর মুহূর্তেই সে শাওনের বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। তার ধারালো নখ দিয়ে শাওনের বুকটা এক ঝটকায় চিরে ফেলল। শাওন একটা আর্তনাদ বা চিৎকার করারও সুযোগ পেল না। মুহূর্তের মধ্যেই তার শরীরটা নিথর হয়ে গেল। বাকি আমরা 3 জন যান প্রাণ নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম এবং কোনো মতে কুমারখালের একটা স্থানীয় মেসে উঠে আশ্রয় নিলাম। তখন আমরা ভেবেছিলাম আমরা হয়তো বেঁচে গেছি, কিন্তু আসল নরক তখনও বাকি ছিল। ঢাকায় ফিরে আসার পর আমাদের জীবন পুরো বিষাদময় হয়ে উঠল। শাওনের মৃত্যুর ধাক্কা আমরা কাটিয়ে উঠতে পারছিলাম না। পুলিশ বিষয়টিকে ডাকাত দলের হামলা বলে ফাইল বন্ধ করে দিয়েছিল। কিন্তু সেই ঘটনার ঠিক 1 মাস পর, অর্থাৎ এপ্রিলের এক অমাবস্যার রাতে, আমার ফোনে রাফসানের নাম্বার থেকে একটা ভিডিও কল আসে। আমি সেই কলটা রিসিভ করতেই স্ক্রিনে যা দেখলাম তা দেখে আমার হাত থেকে ফোনটাই পড়ে গেছিল। রাফসান তার নিজের ঘরের মেঝেতে বসে আছে, আর ওর পিছনে দাঁড়িয়ে আছে সেই লাল শাড়ি পরা বিভৎস ছায়ামূর্তি। রাফসানের চোখ দুটো তখন আর স্বাভাবিক ছিল না, পুরো মনে দুটো উপরে নেওয়া হয়েছে। সেখান থেকে অনবরত রক্ত ঝরছে। রাফসান স্ক্রিনের দিকে তাকিয়ে একদম যান্ত্রিক গলায় বলল, ফুয়াদ, জাহেদ কেউ নিয়ে গেছে, ও এখন তোর দিকে আসছে। জমিদার বাড়ির সেই ডায়েরিটা, ওটা জাহিদ চুরি করে আনছিল। আমি স্তব্ধ হয়ে গেলাম। জাহিদ আমাদের না জানিয়ে ওই বাড়ি থেকে একটা পুরনো চামড়ার বাঁধানো কালো জাদুর ডায়েরি নিয়ে এসেছিল, যা আমরা জানতাম না। ফোনটা কেটে যাওয়ার ঠিক 5 মিনিট পর আমি জাহিদের ভাইয়ের কাছ থেকে খবর পাই জাহিদ তার নিজের ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে, আর ওর সারা শরীর নখ দিয়ে আছড়ে ক্ষত বিক্ষত করা। ভয়ে আমার পুরো শরীর কাঁপতে লাগলো। আমি বুঝতে পারলাম চাবিটা বা ডায়েরি যাই হোক না কেন, ওই বাড়ির কোনো জিনিস নিজের কাছে রাখলে সে অভিশপ্ত সত্তাটি দুনিয়ার যে প্রান্তে থাকুক না কেন খুঁজে বের করবেই। আমি দ্রুত জাহিদের বাসায় গেলাম এবং ওর ড্রয়ার থেকে সেই রক্তমাখা কালো ডায়েরিটা উদ্ধার করলাম। আমার মনে হলো যদি এটা আমি আবার ওই কুমার খালের জমিদার বাড়িতে ফিরে না দেই, তবে আজ রাতেই আমার শেষ রাত। আমি একা মোটরসাইকেল নিয়ে রাতেই কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হলাম। তখন রাত আনুমানিক 3টা বাজে। কুয়াশায় চারপাশে ঢাকা। গড়াই নদীর ব্রিজের ওপর যখন আমি পৌঁছালাম, হুট করেই আমার বাইকের ইঞ্জিনটা আর হেডলাইটটা বন্ধ হয়ে গেল এবং চারপাশে পুরো নিস্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই আমার বাইকের পেছনের সিটে ভারী কিছু বসার শব্দ হলো। আমার ঘাড়ের ওপর এসে পড়ল সেই পচা মাংসের গন্ধযুক্ত বরফ শীতল শ্বাস। আমি বাইকের আয়নায় তাকিয়ে দেখলাম সেই চোখহীন রক্তাক্ত অবয়বটি
আমার ঠিক পিছনেই বসে আছে এবং তার লম্বা নখগুলো সরাসরি আমার গলার শ্বাস নালী চেপে ধরেছে। আমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে একটা কান ফাটানো পৈশাচিক চিৎকার দিয়ে সেই সত্তাটি বাতাসে মিলিয়ে গেল। আমার বাইকের লাইটটাও নিচ থেকে জ্বলে উঠল। আমি আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে থেকে উল্টো দিকে বাইক ছুটিয়ে ঢাকায় ফিরে আসি। আজকে প্রায় 1 বছর হয়ে গেছে। আমি বেঁচে আছি ঠিকই, কিন্তু প্রতি রাতে যখন ঘড়িতে রাত 2:45 বাজে আমার ঘরের দেয়ালগুলোতে নখ দিয়ে স্ক্র্যাচ করার শব্দ হয়। আমি জানি হয়তো পারে ডায়েরিটা নদী থেকে কেউ না কেউ আবার তুলে নিয়েছে, আর সেটারই অভিশাপ আবার সচল হয়ে গেছে। সে খুব শীঘ্রই আমার কাছে ফিরে আসবে, এমনটা সবটা সময় আমার মনে হয়। যাই হোক ভাইয়া, আজকের মতো এতটুকুই। আশা করি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং যদি আপনাদের সাথে এমন কোনো ঘটনা ঘটে যায় আপনারা সেগুলো কমেন্টে অথবা আমাদের মেইলে দিতে পারেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। এই পৃথিবীতে অসংখ্য ভয়ঙ্কর ভয়ের ঘটনা আছে। কিছু কিছু ঘটনা আছে যেগুলোর রহস্য কখন খুঁজে পাওয়া যায় না। শ্রোতা বন্ধুরা, আমি সামির আনসার এখন যে ঘটনাটা শেয়ার করতে যাব এটা তেমনই একটা ঘটনা। এটা আমাকে পাঠিয়েছেন কাতার থেকে ইমরান মির্জা ভাই। তিনি এই ঘটনাটা ওনাদের টিমের সদস্য ইরফান ভাইয়ের কাজিনের কাছ থেকে সংগ্রহ করেন। সেই কাজিনের নাম হচ্ছে সামাইরা। তো সামাইরা আপু উনি বর্তমানে চট্টগ্রাম থাকেন। বেশ কয়েক বছর আগে এইচএসসি পরীক্ষার পর ভার্সিটিতে ভর্তি হবেন দেখে তিনি একটা কোচিং সেন্টারে ভর্তি হন। তো সেই কোচিং সেন্টারে ওনার একটা বান্ধবী ছিল ফারিয়া। সেই ফারিয়ার রিলেটিভের সাথে আসলে ঘটনাটা ঘটে। তো কোনো একদিন ওনারা বন্ধুবান্ধবরা মিলে ঠিক করে যে চট্টগ্রামের সিআরবি চত্বরে আড্ডা দিবেন। তো সেখানে ওনাদের আড্ডার টপিকটা ছিল হন্টেড ঘটনা নিয়ে আলোচনা। তো ফারিয়া আপু কথা প্রসঙ্গে বলে যে ওনার আপন চাচার সাথে একটা ঘটনা ঘটে অনেক বছর আগে, যখন ফারিয়া আপু ছোট ছিল। তখন ফারিয়া আপুর বয়স হবে 3 কি 4 বছর। সিরাজগঞ্জে ওনারা শহরেই থাকতো। তো ফ্যামিলির অবস্থা তখন ওনাদের খুব একটা ভালো ছিল না, এক কথায় দিন এনে দিন খাওয়ার মতো অবস্থা। তো ওনার যে চাচা ছিল সেই চাচার নাম ছিল শিকদার। তিনি তখন রিক্সা চালাতো, আর ওনার বয়সটা ছিল 35 কি 36 বছর। তো রিক্সা চালানোর পাশাপাশি গ্রামে ওনার বেশ সুনাম ছিল, কারণ তিনি মানুষের নানাভাবে সাহায্য সহযোগিতা করে থাকতেন। আর ওনার রিক্সা চালানোর সময়টা ছিল বিকেলের পর এবং রাত পর্যন্ত তিনি রিক্সা চালাতো। সেই শিকদার চাচা উনি সন্ধ্যার পর বেশিরভাগ সময় যে সিরাজগঞ্জে যে বাস স্ট্যান্ডটা ছিল সেখানে যাত্রীদের আনা নেওয়া করতো। কোনো এক রাতে 9টা কি 9:30 বাজবে, বাস স্ট্যান্ডে সর্বশেষ বাসটা আসে এবং একের পর এক প্যাসেঞ্জার নেমে যাচ্ছিল। কিন্তু শিকদার চাচা তিনি তার গাড়িতে একটা প্যাসেঞ্জারও তুলতে পারছিল না। সর্বশেষ যে লোকটা বাস থেকে নামে তাকে দেখে শিকদার চাচা কিছুটা অবাক হয়ে যায়। সেই লোকটা 5 ফুট 8 কি 9 ইঞ্চির মতো হবে, সাদা একটা জুব্বা পরা ছিল, মাথায় ছিল একটা পাগড়ি। শিকদার চাচা ভাবে হয়তো কোনো মসজিদের ইমাম হবে তিনি। তবুও একটু অচেনা লাগছিল লোকটাকে, কারণ ইমাম হলেও এই এলাকায় কখনো তিনি তাকে দেখেননি। তো শিকদার চাচা সেই লোকটাকে যখন জিজ্ঞেস করতে যাবে কোথায় যাবেন, লোকটা তার আগেই বলে ওঠে শিকদার চাচাকে যে আচ্ছা, এখানে বড় কবরস্থান আছে নাকি, নিয়ে চলুন তো আমাকে। এটা বলা মাত্রই তিনি রিক্সায় উঠে পড়েন। শিকদার চাচাও তিনি রিক্সা চালানো শুরু করে, কিন্তু শীতকালের মাঝেও ওনার কেন জানি একটু গরম গরম লাগছিল শরীরটা। উনি তখন লোকটাকে সেই বড় কবরস্থানের সামনে নিয়ে যায় এবং নামানোর পরে তারপর তিনি যখন সেখান থেকে ব্যাক করবে তুমি ভাবে যে কিছুক্ষণ একটু দাঁড়ায় দেখি কোনো প্যাসেঞ্জার পাই কিনা। আশেপাশে বেশ নীরব ছিল। তো সেই কবরস্থানের গেট থেকে কবরস্থানের ভিতরে যেতে লাগে প্রায় 5 মিনিট সময় লাগে। শিকদার চাচার লোকটা দিকে খেয়াল করছে, দেখছে যে খুব তাড়াহুড়া করে লোকটা কবরের ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। তো একটা জিনিস ওনার বেশ খটকা লাগে। সে চাচা ভাবে যে আচ্ছা, লোকটাকে যখন আমি আনলাম রিক্সাটাকে এত ভারী ভারী রাখছিল কেন, এবং রাস্তায় নাকি কয়েকটা মোড়ে বেশ কুকুর চিলাচিলি করছিল। তো এগুলো যখন শিকদার চাচা ভাবছে, উনি ভাবে যে আচ্ছা, যেটা হওয়ার হয়েছে, এখান থেকে এসে পড়ি, প্যাসেঞ্জার মনে পাবো না। হঠাৎ তিনি একটা বাচ্চার কান্নার আওয়াজ পায়। সেই কান্নার আওয়াজটা আসছিল কবরস্থানের ভিতরের এরিয়া থেকে। তিনি কিছুটা ভয় পায়, পরে আবার ভাবে
আচ্ছা, এমনও তো হতে পারে কেউ বাচ্চা ভুলে রেখে গেছে এখানে। তখন তিনি যখন ভিতরে দেখতে যাবে, দেখছে সেই লোকটা আবার ফেরত আসছে। এবার তার মাথায় কোনো পাগড়ি নাই এবং খুব তাড়াহুড়া করে ফেরত এসেই সেই চাচার রিক্সা আবার উঠে পড়ে এবং সেই চাচাকে বলতেছে তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যান। তো সেই চাচা উনি রিক্সা চালানো আবার শুরু করে, কিন্তু তিনি নিজে থেকেই মানে লোকটাকে জিজ্ঞেস করতেছেন যে কোথায় যাওয়া লাগবে। যখন জিজ্ঞেস করতে যাবে, সেই লোকটা বলে ওঠে, আপনি আপনার মতো চালাতে থাকেন, কোথায় থামতে হবে আমি আপনাকে বলে দিব, শুধু সোজা রাস্তা যেতে থাকবেন আর পিছে তাকাবেন না, কোনো আওয়াজ হলেও পিছে তাকাবেন না। সিকদার চাচা তিনি আবার রিক্সা চালানো শুরু করে। এরকম 15-20 মিনিট চালানোর পর সিকদার চাচা ভাবে যে আসলে লোকটাকে তো জিজ্ঞেস করা দরকার। তিনি এমন সময় ঠিক একটা বাচ্চার কান্নার আওয়াজ আবার পান, কিন্তু এবার যে বাচ্চার কান্নার আওয়াজ, এটা একটা নবজাতক বাচ্চার কান্নার আওয়াজের মতো লাগছিল। সিকদার চাচা যখন পিছে তাকাতে যাবেন আসলে কি হচ্ছে বা আওয়াজটা কোত্থেকে আসছে, তিনি দেখেন পিছে তাকিয়ে লোকটার চোখ সম্পূর্ণ লাল এবং মুখে লাল লাল রক্তের ছোপ। তিনি এটা দেখে বেশ ঘাবড়িয়ে যান এবং সঙ্গে সঙ্গে দেখেন লোকটার হাতে একটা নবজাতকের বাচ্চার লাশ কাফন কাপড় দিয়ে মোড়ানো। লোকটা বিদঘুটেভাবে হাসছিল। সিকদার চাচা ওনার রিক্সার ব্যালেন্স হারিয়ে তিনি রিক্সা থেকে পড়ে যায়। তারপর কি হয়েছিল ওনার মনে নেই। ওনার যখন সেন্স আসে তিনি তখন দেখে যে হসপিটালে তিনি আছেন এবং তিনি আর কথা বলতে পারছেন না। কয়েকদিন হসপিটালে থাকা হয়, কিন্তু ডাক্তার যারা ছিল তারা কিছুই বলতে পারে না আসলে তার কী সমস্যা হয়েছে। বাসায় নিয়ে আসা হয়। উনি কথা বলতে পারছিল না, কিন্তু বাকি সব কাজ তিনি করতে পারত। আস্তে আস্তে ওনার শারীরিকভাবে শরীরটা ভেঙে পড়েছিল। হঠাৎ কয়েকদিন যাওয়ার পর একটা জিনিস লক্ষ্য করা যায় যে সিকদার চাচা প্রায় রাতেই 12টা-1টার দিকে ঘুম থেকে উঠে যেত চিৎকার দিয়ে, কিন্তু কিছুই বলতে পারতো না। এভাবে কয়েকদিন যাওয়ার পরে কবিরাজ দেখানো হয়, কিন্তু কোনো লাভ হয় না। প্রায় 15 থেকে 20 দিন পর সিকদার চাচা কোনো এক রাতে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে এবং উঠেই বলতেছে যে আজকে আমি সব বলে দিব, আমি বাঁচি বা মরি সব বলে দিব। ওনার স্ত্রী পাশে ছিল এবং স্ত্রী পাশে ঘুম থেকে উঠে বলতেছে যে তুমি কথা বলতে পারতেছো, কি হয়েছিল তোমার বলো তো। তখন সিকদার চাচা সম্পূর্ণ ঘটনা বলে, সেই বাস স্ট্যান্ড থেকে কবরস্থান যাওয়া পর্যন্ত বা সেখান থেকে বের হওয়া পর্যন্ত সব কিছু বলে। তখন সিকদার চাচা কাঁদতে কাঁদতে বলতেছে, এই যে আমি কয়েক রাত ধরে চিৎকার করতেছি, ওই লোকটাকে আমি স্বপ্ন দেখতাম। সেই লোকটা স্বপ্নের মধ্যে এসে বলতো, তুই যদি সেই রাতের কথা কাউকে বলে দিস তাহলে তুই সেই রাতেই মারা যাবি, যে রাতে তুই ঘটনাগুলো বলবি আরেকজনকে। সিকদার চাচা ভাবতেছে যে আমি আসলে কী করলাম এটা তোমাকে বললাম, আমি কি এখন বেঁচে থাকবো। ওনার স্ত্রী বলতেছে, দেখো এটা মনের ভুল হতে পারে, হয়তো তুমি খারাপ কিছু দেখছো, কিন্তু এগুলো তোমার মনের ভুল, কোনো সমস্যা তোমার হবে না। ঠিকই সেই রাতে ফজরে ঠিক আগ মুহূর্তে সিকদার চাচা মারা যায়। সে ফারিয়া আপু তিনি বলে যে আজ পর্যন্ত জানা যায়নি বা বোঝা যায়নি আসলে কি ঘটনাটা ঘটেছিল, এটা কি আসলেই বাস্তব ছিল না অন্য কিছু ছিল। এটা একটা রহস্যই থেকে যায়। এটা ছিল আজকের এপিসোড, আমার প্রথম ঘটনা। তো আমি এখন আরেকটা ঘটনায় চলে যাব। এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন জুবায়ের মাহমুদ ভাই। তো এই ঘটনাটাও আগের ঘটনার মতো সিরাজগঞ্জের ঘটনা। এটা 2017 সালের ঘটনা। তো জুবায়ের মাহমুদ ভাইয়ের আপন খালার সাথে ঘটনাটা ঘটে। ওনার খালার নাম ছিল আয়েশা। এই আয়েশা খালা তিনি 2017 সালে বিয়ে করেন। সিরাজগঞ্জ এই শহরেই তার বিয়ে হয়। তো বিয়ার প্রথম রাতে তিনি যখন শ্বশুর বাড়ি যায়, রাতে 3টা কি 3:30টার দিকে ওনার কোনো একটা কারণে ওয়াশরুমে যেতে হবে। তো উনি যেই ঘরে ছিল ঘর থেকে বের হয়ে উঠানের সামনে ছিল ওয়াশরুমটা। তিনি একাই ওয়াশরুমে যাচ্ছিল। কেন জানি ওনার মনে হচ্ছিল যে ওয়াশরুমের পাশে যে গাছটা আছে সেই গাছের ঠিক উপরে একটা আগুনের দলার মতো কিছু একটা আছে। উনি তা মনে করে যেটা চোখের ভুল হবে। উনি তখন ওয়াশরুমে যায়। ওয়াশরুমের কাজ শেষ করে তুমি যখন আবার রুমের দিকে আসতে যাবে, তিনি আবার দেখছে পিছে তাকিয়ে যে আগুনের দলা যেটা ছিল সেটা উপর থেকে নিচে নামছে। আশা খালা তখন তিনটা দেখে বেশ ভয় পেয়ে যান এবং তিনি তার রুমে এসে পড়েন। রুমে এসে ওনার হাজব্যান্ডকে বলে যে আমি এরকম একটা কিছু দেখেছি, তুমি একটু বের হবা। সে আশা খালা হাজব্যান্ড বলতেছে, দেখো কিছু মনে করো না, তোমাকে তো হয়তো বলা হয় নাই, আমাদের বাসায় এরকম জিনদের আনাগোনা আছে, এরকম অনেক সময় অনেক কিছু দেখা যায় রাতে, তো ওগুলো ভয় পাবা না, ওরা কোনো ক্ষতি করে না।
আর এরকম মানে এরকম সান্ত্বনা দেয় আর বলছে যে এক কাজ করো, সকালে এটা আম্মাকে বলবো, আমাদের বাসায় একটা কবিরাজ আসে, সেই কবিরাজ এটা সমস্যার সমাধান করে দেয়। যদি কবিরাজ তোমাকে ঝাড়ফুঁক দিয়ে দেয়, তুমি এগুলো আর কখনো কিছু দেখবা না। পরের দিন সকালে আশা খালার সেই শ্বশুর শাশুড়িকে জানানো হয়। তো ওনার শ্বশুর এগুলো আসলে খুব একটা পাত্তা দেয় না, কারণ সেই শ্বশুর ছিল মসজিদের ইমাম। আর আশা খালার যে শাশুড়ি ছিল তিনি বলে যে আচ্ছা ঠিক আছে, মাত্র তো বিয়ে হলো, 3-4 দিন যাক, তখন আমি তোমাকে কবিরাজের কাছে নিয়ে যাব, সেই কবিরাজ তোমাকে ঝাড়ফুঁক দিয়ে দিবে, কোনো একটা সমস্যা হবে না। তারপর সেই কবিরাজের কাছে যাওয়া হয়। কবিরাজ ঝাড়ফুঁক দেওয়ার পর 5-6 মাস কেটে যায়, আশা খালার খুব একটা সমস্যা হয় না। তো 5-6 মাস যাওয়ার পর কোনো একদিন দুপুরে আশা খালা ওনার উঠানের পাশে রান্নাঘরে রান্না করছিল, ওনার শাশুড়ি উঠানেই কাজ করছিল, আর ওনার শ্বশুর ছিল ওনাদের ভিতরের রুমে। সেই মুহূর্তে আয়শা খালার চাচা শ্বশুর বাসায় আসে। তো চাচা শ্বশুর এসে সেই শ্বশুরের সাথে তিনি কথাবার্তা বলতে থাকে জমি জমা নিয়ে। একটা পর্যায়ে ওনাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটিটা এমনভাবে চলে যায় যে আয়শা খালার শাশুড়ি শ্বশুর সেই চাচা শ্বশুরের মধ্যে বেশ ঝগড়াঝাটি হয়, এবং সেই চাচা শ্বশুর আয়শা খালার শ্বশুর শাশুড়িকে মারতে আসে। এমন সময় আয়শা খালা সেই চাচা শ্বশুরকে একটু শাসায় এবং বলতেছে যে আপনি যেখানে আসছেন এরকম কেন করতেছেন, এটা তো আপনি মুরব্বী। এক কথা দুই কথায় মানে হাতাহাতির মতো মানে অবস্থা হয়ে যায়। তখন সেই চাচা শ্বশুর কথায় কথায় বলতেছে যে তুমি তো নতুন বউ, এই বাড়িতে আসছো, তুমি তো কিছুই জানো না। আচ্ছা ঠিক আছে, তুমি কীভাবে এই বাড়িতে টিকে থাকো তোমাকে দেখা যাবে। তখন আয়শা খালা উনি তার চাচা শ্বশুরকে খুব বাজেভাবে গালাগালি করে এবং তারপর বলে যে আপনি বাড়ি থেকে বের হয়ে যান, কীভাবে কী করতে হবে এটা আমি দেখে নিব। খুব বাজেভাবে ওনাদের মধ্যে কথাবার্তা হয়। তো সেই চাচা শ্বশুরও খুব শাসায় যায় ওনাকে, তো বলতেছে যে তুমি কীভাবে টিকে থাকো এটা আমি দেখবো, আমাকে আর ভয় দেখাবে না। তারপর চলে যাওয়ার পর দিন কয়েকদিন ভালোই যাচ্ছিল। তো আয়শা খালার মধ্যে কিছুটা পরিবর্তন দেখা যায় 3-4 দিন যাওয়ার পর। ওনার শ্বশুর শাশুড়ি ভাবছিল যে হয়তো আয়শা খালার উপরে জিনে আসর করেছে, কিন্তু তবুও তারা ভাবে যে জিনে আসর করলো নাকি আসলে শারীরিক সমস্যা আসলে বুঝতে পারছি না। সেই কবিরাজকে আবার দেখানো হয়। সে কবিরাজ এমনি বলে যে 3টা জিন মনে হয় ওনাকে আসর করছে, আচ্ছা সমস্যা নাই, ঠিক হয়ে যাবে, এগুলা আমি ঝাড়ফুঁক দিয়ে দিচ্ছি। কয়েকদিন যায়, খুব একটা সমস্যা আসলে হয় না। তো এরকম 1 মাস যাওয়ার পর আয়শা খালা প্রেগনেন্ট হয়ে যায়। তো প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর তিনি এরকম, ওনার তো শারীরিকভাবে এমনিতে অসুস্থ ছিল, তো ওনার মধ্যে কিছু একটা পরিবর্তন আসে। প্রতি রাতেই উনি নিজে থেকে চিৎকার দিয়ে উঠত, নিজের গলা নিজেই চাপ দিয়ে ধরতো, এবং নিজের গলা যখন নিজে চাপ দিয়ে ধরতো, আশেপাশের মানুষ যখন ওনাকে ছুটাতে আসতো তখন দেখা যেত যে গলায় আঙ্গুলের দাগ বসে গেছে। এবার সবাই বুঝে যায় যে হয়তো জিনের কারণে এই সমস্যাগুলো হচ্ছে। যখন কবিরাজ দেখানো হয়, কবিরাজ দেখানোর পর কবিরাজ আবার ঝাড়ফুঁক দেয়। 2-1 দিনের মাঝে সংবাদ আসে যে আয়শা খালার যে বাচ্চাটা আছে সে নষ্ট হয়ে গিয়েছে। তখন আয়শা খালার সেই কবিরাজ তখন সে বলতেছে আবার, তখন যার কাছে যখন নেওয়া হয় সে বলতেছে আসলে জিনটা এত বাজেভাবে অ্যাটাক করছে যে আসলে বাচ্চাটাকে শেষই করে দিল। তো সেই কবিরাজ এটাও বলতেছে দেখেন যে জিনগুলো এখানে আছে সেটা ছাড়ানোর উপায় তো আসলে আমার কাছে নাই, আমি শুধু নর্মাল ঝাড়ফুঁক দিলে একটু হয়তো তার জ্বালা যন্ত্রণা একটু কমবে। এইভাবে চলছিল। 5 মাস পর আয়শা খালার আবার প্রেগনেন্ট হয়। এবারও তার বাচ্চাটা নষ্ট হয়ে যায়, কিন্তু সমস্যাটা হয়ে দাঁড়ায় যে বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি ওনার মেয়েলি কিছু সমস্যা দেখা দিচ্ছিল। এদিকে ওনার বাবা মার আয়শা খালার আব্বা আমার বাড়িতে কিছুই জানানো হয়নি। তো তারপর সেরকম যখন তিনি অসুস্থ হয়ে যাচ্ছিল তখন সিরাজগঞ্জের ডাক্তার যারা ছিল তারা বলছে যে আচ্ছা দেখেন এখানে তো আসলে খুব একটা ভালো ট্রিটমেন্ট করা হবে না, আপনি এক কাজ করেন বগুড়ায় সদরে নিয়ে যান, সেখানে ওখানে হসপিটালে ভর্তি করান। তো সেই হসপিটালে আয়শা খালাকে ভর্তি করানো হয়। তারপর ওনার বাবা মা আসেন, আসার পর এক কথায় দুই কথায় খবর পেয়ে যায় যে আসলে আয়শা খালাকে এরকম জিনের সমস্যা করেছে। তো ওনারা বেশ রেগে যায়, গিয়ে বলতেছে এরকম সমস্যা হয়েছে। সে আয়শা খালার হাজবেন্ডকে বলতেছে যে তুমি আগে কেন আমাদেরকে বললা না। যাই হোক, এরকম অবজারভেশনে ডাক্তার কয়েকদিন রাখে। অদ্ভুত সমস্যা হচ্ছে যে ওনার শরীর থেকে প্রচণ্ড ব্লাড যাচ্ছিল এবং তার পাশাপাশি হাতের তালুতে প্রচণ্ড চুলকানি এসে পড়ে। এগুলো যখন হচ্ছে তখন ডিডি ডাক্তার বলে দেখুন আসলে ওনার তো রক্ত শূন্যতা, এই জন্য হয়তো এমন হতে পারে। তো এদিকে তো ওনার আব্বা মা খুব খেপা যে কেন তাদের মেয়ের জামাই এই কথাগুলো বললো না, জিনের সমস্যাগুলো বললো না, তাহলে তো তারা আগে এরকম হুজুর দেখাতে পারতো। তো কোনো এক রাতে হসপিটালে থাকা অবস্থায় রাত 10টার দিকে আয়শা খালার সাথে একটা নরকীয় ঘটনা ঘটে। তিনি দেখছেন যে তার শরীরটা কেমন নিস্তেজ হয়ে যাচ্ছিল
এর মধ্যেই 3টা জিন এসে হাজির হয় এবং 3টা জিন ওনার উপর হাজির হয়ে এক একজন এক এক কথা বলতেছে। এবং একটা জিন ছিল, সে খুব বাজেভাবে বলতেছে যে তোর 2টা সন্তানকে তো শেষ করছি, এবার তোকেও শেষ করে ফেলবো, তুই বেশি দিন টিকবি না। এটা বলা মাত্রই প্রচণ্ড হাসা শুরু করে এবং নিজের মাথা আয়শা খালা নিজেই দেয়ালে বাড়ি দিচ্ছিল। এটা নাকি ফজর পর্যন্ত চলে। হসপিটালে যারা ছিল, আর আব্বা আম্মা এবং অন্য যারা ছিল, তারা নাকি দেখে বেশ ভয় পেয়ে যায়। কোনো রকম রাতটা পার হওয়ার পর পরের দিন সকালে আয়শা খালার আব্বা আম্মা ওনারা ঠিক করে যে হুজুর নিয়ে আসবে। তো এরকম ওনারা সেই হসপিটালেই 2জন হুজুর নিয়ে আসে। এদের মধ্যে একজন হুজুর সে বলে যে হ্যাঁ, এটা তো কোনো সমস্যা না, এটা একটা সমাধান হয়তো বা করা যাবে। তো সেই হুজুর কিছুটা ঝাড়ফুঁক দেয়, দেওয়ার পর মোটামুটি সমস্যা দেয় এবং 3-4 দিন পর আয়শা খালা সেই হসপিটাল থেকে রিলিজ নিয়ে এসে পড়ে এবং রিলিজ নিয়ে আসার পর তিনি তার বাবা মার কাছে চলে যায়। মানে কয়েকদিন সেখানে এসে থেকে আসবে আর কি। আয়শা খালা এরকম ওনার আব্বা আম্মার কাছে যাওয়ার পর আবার কয়েকদিন পর ওনার মাঝে সমস্যাটা শুরু হয়। এবার আবার জিন আসে এবং কোনো এক রাতে তখন আয়শা খালা নিজের মাথা নিজের দেয়ালে বাড়ি দিচ্ছিল এবং নিজের চুল নিজে ছিঁড়ছিল। যিনি আমাকে ঘটনা পাঠিয়েছেন জুবাইর মাহমুদ ভাই, তিনি নাকি তখন সেখানে উপস্থিত ছিল। তিনি দেখে যে তার আয়েশা খালা নিজের নখ দিয়ে নিজের শরীরে খামচি মারছে এবং মাংস তৈরি ফেলছে। এগুলো যখন হচ্ছিল তখন ওরা নাকি বেশ ভয় পেয়ে যায়। এবার ওনারা দেখে যে জিনগুলা আয়েশা খালাকে খুব অত্যাচার করতে থাকে এবং একটার পর একটা 3টা জিন ছিল, একটার পর একটা নাকি কথা বলছিল বিভিন্ন কণ্ঠে এবং শুধু একটা কথাই বলছিল যে আয়েশা খালাকে নাকি মেরেই ফেলবে। এগুলো যখন হচ্ছিল তখন ঘরের সবাই বেশ ভয় পেয়ে যায়। হঠাৎ করে 3টা জিন নাকি উধাও হয়ে যায় এবং আয়শা খালা তখন চিৎকার দিয়ে বলে যে আল্লাহ ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। এগুলো নাকি একটার পর একটা চিৎকার দিয়ে থাকে। আবার জিনগুলো আসে, আসার পর আয়শা খালার নিজের গলা নিজে চিপ দিয়ে ধরে রাখছিল। যখন ওনার গলা থেকে হাতগুলো ছাড়ানো হয় তিনি তখন মেঝের মধ্যে গড়াগড়ি করা শুরু করে এবং ওনার শরীরে দেখে মনে হচ্ছিল যে ওনাকে কেউ চাবুক দিয়ে পিটিয়েছে। একটার পর একটা যখন সমস্যা হচ্ছে তখন তিনি কেন জানি কালচে হয়ে যাচ্ছিল এবং মনে হচ্ছিল যে ওনার শ্বাস নেওয়াটা খুব খুব সমস্যা হয়ে যাচ্ছে। এমন সময় ওনার যে আশা করার যে মা ছিল তিনি তখন সেই হুজুরকে ফোন দেয়, যে হুজুরটা বলেছিল যে সমাধান করা যাবে। তো সেই হুজুর শুধু এতটুকুই বলে যে কোনো রকম আপনার এরকম যে আছে রোগী আছে তাকে ধরে রাখেন, আমি আসছি এবং দেখবেন যে জিনটা যাতে না যায়, জিনটা থাকুক এবং ওর সাথে একটু কথা বলার চেষ্টা করেন। তখন আশা খালার মা এবং অন্য যারা ছিল জিনটার সাথে একটু কথা বলার চেষ্টা করে, কিন্তু আশা খালা করে সেই জিনটা অত্যাচার করেই যাচ্ছিল। হুজুর প্রায় আধা ঘন্টা পর আসে এবং আসার পর সেই হুজুর এসেই বলতেছে যে আপনারা একটা কাজ করেন, আশেপাশে যদি ডালিম গাছ পান, ডালিম গাছের একটা চিকন ডাল সেটা 1 কোপ দিয়ে কাটবেন এবং সোয়া 1 হাত কালো সুতা নিয়ে আসবেন। তারপর সেগুলো নিয়ে আসা হয়। তো নিয়ে আসার পর সেই হুজুর নাকি কোরআনের আয়াত পড়ছিল এবং একটা আয়াত পড়ার পর সেই কালো সুতাটা গিট মারছিল। গিট মারার পর সেই সুতাটা আয়শা খালার ডান হাতের কোণে আঙ্গুলের কাছে বেঁধে দেয় এবং উনি ডালিম গাছের ডালটা দিয়ে সুতাটার উপর বাড়ি মারছিল। একটা করে বাড়ি মারছে এবং বাড়ি মারার সাথে সাথে সেই জিনটা নাকি চিৎকার দিয়ে উঠছিল। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে বাড়ি মারার সাথে সাথে আয়শা খালার শরীরে যে দাগগুলো ছিল একটা করে, মানে যে জিনটা যে মেরেছিল একটা দাগ ছিল শরীরে, বিভিন্ন দাগ ছিল, সেই দাগগুলো নাকি আস্তে আস্তে উঠে যাচ্ছিল। একটা পর্যায়ে সেই হুজুর দেখছে যে জিনগুলো নাকি ক্লান্ত হয়ে গিয়েছিল। তখন সে হুজুর আয়শা খালার উপর ভরকা জিনগুলোকে বলতেছে যে তোরা বল কোথা থেকে এসেছিস, কিন্তু সেই জিনগুলো কিছুই বলে না, তো নাকি চিৎকার করে যাচ্ছিল। সে হুজুরে বলছে যে তোরা কতক্ষণ বোবাভাবে থাকবি দেখবো। হুজুর যখন সেই সুতার উপর একটানা অঝরে বাড়ি দিয়ে থাকে তখন জিনগুলো নাকি খুবই ছটফট করে। তখন সামান্য পান এবং চূর্ণের সাথে কিছু একটা মিশায় আয়শা খালার নাকের সামনে ধরা হয়। তখন সেই আয়শা খালার ভিতরে থাকা জিনগুলো বলে ওঠে যে আমরা তো এখানে ইচ্ছা করে আসি নাই, আমাদেরকে তো এখানে পাঠানো হয়েছে। তখন সে হুজুর বলে কে পাঠাইছে বলতো? সেই জিনগুলা বলতেছে যে আমাদের সর্দার বলবে। তো 3 জনের মধ্যে যে একটু বয়স্ক জিন ছিল সে বলতেছে ওই যে মনে নাই আয়শার যে একটা চাচা শ্বশুর আছে একবার নাকি ঝগড়া করছিল, সেই লোকই তো পাঠাইছে আমাদেরকে, এর জন্যই তো আমরা এখানে আসছি। তখন সেই হুজুর বলতেছে কোন চাচা শ্বশুর, নাম বলতো। নাম বলা হয়, পরিবারের যে বাকি সদস্যরা ছিল তারা বুঝে যায় যে আসলে কবে কোন কারণে এই জিনগুলোকে পাঠানো হয়েছে। তখন সেই হুজুর বলতেছে ঠিক আছে পাঠাইছে, কোনো সমস্যা নাই, এখন তো এখানে চলে যেতে হবে। জিনগুলো বলতেছে যে না,
আমরা এখান থেকে যেতে পারবো না। এক কথা দুই কথা নাকি জিনদের সাথে খুব তর্কাতর্কি হয়। তখন একটা বোতল ম্যানেজ করতে বলা হয় এবং সেই বোতলের ভিতর 3টা জিনকে সেই হুজুর ভরে ফেলে। আর সেই চাচা শ্বশুর এটা করতেই পারে কারণ তিনি একজন কবিরাজ ছিলেন, তিনি নাকি এরকম জিন চালান দিত। যাই হোক, সেই জিনগুলোকে বোতলবন্দি করা হয় এবং বোতলবন্দি করার পরে সেই হুজুর আশা খালার যে হাজব্যান্ড ছিল তাকে বলতেছে যে বোতলটা আপনাদের ঘরে রেখে দিবেন এবং যদি সময় হয় কোনো একটা সময় এটা কোনো একটা কবরস্থানে বোতলটা পুঁতে দিবেন, মাটির নিচে পুঁতে দিবেন, দেখবেন এটা সমস্যা হবে না। তবে এটা আপাতত করা দরকার না, আরও পরে করেন, আর বোতলটা খুব সেফ রাখবেন যাতে এটা না ভাঙে। এদিকে তো তারপর আর আশা খালার খুব একটা সমস্যা হয় না, সেই হুজুর সেখান থেকে চলে যায়। কয়েকদিন পর কোনো একটা কারণে সেই আশা খালার যে হাজব্যান্ড ছিল তিনি সেই বোতলটা মানে ওনার হাত থেকে পড়ে যায় এবং বোতলটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর আশা খালা আবার অসুস্থ হয়ে পড়ে। এদিকে আশা খালার যে চাচা শ্বশুর ছিল তাদের সাথে খুব একটা সম্পর্ক ভালো ছিল না দেখে ওনাকে কিছু বলাও যাচ্ছিল না। একবার নাকি ওনাকে বলা হয়েছিল এটাকে আপনি নাকি জিন চালান দিয়েছেন, যে সেই লোক তিনি অস্বীকার করেন। এদিকে আশা খালা আবার অসুস্থ হয়ে যেতে থাকে। এবার সেই হুজুর বলতেছে যে দেখেন কি আর করা, এটা তো আপনাদের ভুলের কারণে জিনগুলো বের হয়ে গেছে, এখন তো আমি এখান থেকে কিছু আর করতে পারবো না। তো আশা খালার হাজব্যান্ড উনি তার চাকরির সুবাদে তখন মানিকগঞ্জ চলে যায়। তো এরকম তো মাঝে মাঝে তার সমস্যা হচ্ছিল। তখন মানিকগঞ্জে এক কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পর সেই কবিরাজ বড় মাপের কবিরাজ ছিল, তো তিনি আশা খালাকে এরকম একদিন ডাকার পর সব ঘটনা শোনার পর সেই কবিরাজও বলে যে হ্যাঁ এটা তো সেই চাচা শ্বশুর এই লোকটাই করছে। তো এখন দেখেন এই জিনগুলোকে একমাত্র মেরে ফেলা ছাড়া কোনো উপায় নাই, এগুলো তো খারাপ জিন, এগুলাকে না মারা পর্যন্ত এরা আপনার সমস্যা করেই থাকবে। তো সিদ্ধান্ত নেয় যে জিনগুলোকে মেরে ফেলবে। তখন আয়শা খালার হাজব্যান্ড এবং আয়শা খালা ওনারা সেই কবিরাজের সামনে বসার পর কবিরাজ 3টা মোমবাতি সামনে রাখেন এবং সেই খালু দেখছে যে মোমবাতিগুলোর সামনে কবিরাজারি ঝাড়ফুঁকের মতো জিনিস একটা পড়ছিল, দুটো পড়ছিল এবং মোমবাতিগুলোতে ফু দিচ্ছিল এবং মোমবাতিগুলো নিভে যাচ্ছিল। আবার মোমবাতি জ্বালায়, এরকম কয়েকবার নিভে জ্বালানোর পরে তখন একবার যখন নিভে যায় তখন যখন আবার মোমবাতি জ্বালানো হয় তখন দেখা যায় যে ছাইয়ের মতো কিছু একটা পড়ে আছে। তখন সে কবিরাজ বলছে আশা খালা এবং সে খালুকে বলছে যে এই যে দেখতেছেন সামনে ছায়ের মধ্যে এগুলো পড়ে আছে, এই জিনগুলোকে এখন মাত্র শেষ করলাম, এটা মাটি চাপা দিতে হবে। তখন কবিরাজ বলে যে আমি নিজে মাটি চাপা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর নামাজ দেখবেন ঠিক হয়ে গেছে। তারপর মানে এটা এই যে কবিরাজের সাথে যে ঘটনাটা ঘটে, মানিকগঞ্জে যে কবিরাজের সাথে ঘটনাটা ঘটে, এটা 1-1.5 বছর আগের ঘটনা। তারপর নাকি আশা খালা তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, তার সাথে আর কোনো ঘটনা আর ঘটেনি। তো অসংখ্য ধন্যবাদ জুবায়ের মাহমুদ ভাইকে এই ঘটনাটা পাঠানোর জন্য। একটা বাস্তব ঘটনা উনি শেয়ার করেছেন যেটা ওনার খালার সাথে ঘটেছিল। তার আগে যে ঘটনা পাঠিয়েছেন ইমরান মির্জা ভাই, ওনাকে অসংখ্য ধন্যবাদ। ইরফান ভাইটা সংগ্রহ করেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। তো সামনে আমি আসি আরেকটা ঘটনা নিয়ে, সাথেই থাকবেন। চলে যাচ্ছি সাজিদ ভাইয়ের কাছে, তার ঘটনা শুনে আসবো। আসলে আমরা আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই যে বৌদ্ধ ধর্মাবলম্বীর যে মেয়েটির ঘটনা আমাদের কাছে এসছে সেটা পুরোপুরি না আসার কারণে আমরা তা এই এপিসোডে শেয়ার করতে পারছি না। তবে এতটুকু আপনাদেরকে বলছি যে আমরা সেটা শেয়ার করবো নেক্সট এপিসোডে। অবশ্যই আশা করছি তার মধ্যে চলে আসবে ঘটনাটা, এবং ঘটনাটা বেশ জমজমাট একটি ঘটনা, সুতরাং মিস করবেন না আশা করছি। এবং আমরা চলে যাব সরাসরি সাজিদ হাসান ভাইয়ের কাছে তার ঘটনা শুনে আসার জন্য, এবং আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন যাতে আপনাদের কাছে আমরা ভালো আরও কিছু ঘটনা দিতে পারি, এবং আপনারা সবাই মনোযোগ সহকারে প্রত্যেকটি ঘটনা শুনবেন এই প্রত্যাশা। নমস্কার অমিত, আমি পেশায় একজন সাংবাদিক। একটা বিশেষ কারণে আমাকে কলকাতা যেতে হয়েছিল। তো শিয়ালদা স্টেশনে নেমে সেই রাতটা কাটানোর জন্য আমি একটা হোটেল নিলাম। খুব বেশি দামি হোটেল নিইনি, ভেবেছিলাম একটা রাতেরই ব্যাপার, একাই ছেলে মানুষ, বেশি টাকার হোটেল নিয়ে কী করব। তাই একটা নর্মাল হোটেল দেখেই ভেতরে ঢুকলাম। সাধারণ একটা হোটেল, যে লবি ও করিডোরের লাইট দুর্বল কিন্তু স্বাভাবিক মনে হচ্ছিল। রিসেপশনিস্ট আমাকে স্বাভাবিকভাবে রুমের সমস্ত ফর্মালিটি করে নিয়ে রুমের চাবি দিল। কোনো অদ্ভুত কথা কিছু বলল না। আমি ওপরের তলায় গিয়ে রুমের দরজাটা খুললাম। হোটেলটা বেশ পুরনোই, রুমগুলো দেখেই বোঝা যাচ্ছে, তবে যে দেখেছিলাম তা একেবারেই স্বাভাবিক। দরজাটা বন্ধ করলাম, ব্যাগ টেবিলে রাখলাম। ঘুমানোর জন্য বিছানায় বসার সময় অনুভব করলাম ঘরের বাতি বাইরে থেকে আসা নরম আলো দিয়ে ঝলমল করছে।
আমি ঘুমোতে চাইলাম, কিন্তু হঠাৎ শুনতে পেলাম কারোর পায়ের শব্দ, যেন কেউ করিডোরে হাঁটছে। প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো অতিথি রুম বদলাচ্ছে। আমি কিছু বলিনি, কিন্তু কয়েক মিনিট পর সেই পায়ের শব্দটা ঘরের দরজার নিচ দিয়ে ধীরে ধীরে আসতে লাগলো, যেন কেউ ধাপে ধাপে আমার দিকে এগোচ্ছে। আমি ঘুমোতে চাইলাম, চোখ বন্ধ করেও আমার মন ক্রমে উত্তেজিত হতে লাগলো। হঠাৎ দরজার হ্যান্ডেলটা অল্প করে কেঁপে উঠল। আমি চোখ খুলে দেখি কিছুই নেই। আমি বললাম হয়তো বাতাসের কারণে। আমি বিছানায় বসে নিজেকে শান্ত করার চেষ্টা করছিলাম। তখন হঠাৎ শুনতে পেলাম রুমের কোনায় থাকা চেয়ারটি হালকা শব্দ করছে, যেন কেউ বসেছে। আমি থরথর করে উঠে লাইটটা জ্বালালাম এবং রুমের চারপাশে তাকালাম। কোনো অদ্ভুত ছায়া নেই, কিন্তু ঠান্ডা বাতাসে হঠাৎ মনে হলো কানের কাছে নিঃশ্বাসের শব্দ আসছে। আমি ঘাড় ঘোরালাম, কিন্তু কেবল রুমের দেওয়াল আর খোলা জানলা। আমি দরজার দিকে এগোলাম। ঠিক সেই সময় রুমের ফ্যান হঠাৎ গতি কমাতে শুরু করলো, যেন কোনো অদৃশ্য শক্তি ফ্যানটাকে থামাচ্ছে। আমি দ্রুত রুম থেকে বের হতে চাইলাম, দরজা ধাক্কা দিলাম, কিন্তু প্রথমবারে দরজা ঠিকভাবে খুলল না। হালকা চাপ অনুভব করলাম। আমি আরও জোরে ধাক্কা দিয়ে বের হলাম। করিডোরের বাতি ঝাপসা হয়ে গেল এবং আমি শুনলাম করিডোরের এক প্রান্তে হালকা পায়ের শব্দ শোনা যাচ্ছে। আমি দ্রুত লবি দিয়ে দৌড়ালাম, রিসেপশনের দিকে তাকালাম। রিসেপশনে থাকা একজন বলল, সব ঠিক আছে? কি চাইছেন আপনি? আমি কিছু বলতে পারলাম না, শুধু ঘড়ির দিকে তাকালাম। রাত প্রায় 1টা। লবি নিঃশব্দ, তবে করিডোরের দিকে হালকা কম্পন অনুভব করলাম। আমি বুঝতে পারলাম যা ঘটেছে তা কেবল ফার্নিচার, বাতাস বা শব্দের মিলনে বাস্তব মনে হচ্ছে, কিন্তু আমার মন ভয় পেয়েছে। আমি রিসেপশনিস্টকে বললাম, আমার ঘরে একটু সমস্যা হয়েছে, আমি অন্য রুম চাই। সে শান্তভাবে হেসে অন্য রুমের চাবি দিল। আমি অন্য রুমে উঠলাম। এবার জানালা বাইরে রাস্তায়। রুমের ভেতরে ঢুকতেই শুনতে পেলাম আবার সেই পদধ্বনি, মানে পায়ের শব্দ। এবার চেয়ারের দিকে নয়, বিছানার পাশে একটা ছোট্ট টেবিলের দিকে। আমি ধীরে ধীরে টেবিলের চারপাশে তাকালাম। কিছুই নেই, শুধু বাতাসের নরম কম্পন। আমি বুঝতে পারলাম এটা কোনো অদ্ভুত শক্তির কাজ না। বিছানায় বসে মনকে শান্ত করার চেষ্টা করছিলাম। তখন হঠাৎ জানলার পাশে হালকা আলো কমতে লাগলো। জানলার কাছে আমার নিজের ছায়া অদ্ভুতভাবে বিকৃত মনে হচ্ছিল। রুমের কোনায় রাখা একটা দরজা ধীরে ধীরে আওয়াজ করতে শুরু করলো আর খুলতে লাগলো। ভেতরে কোনো আলো নেই। হাত দিয়ে ধরতেই হঠাৎ দরজার নিচ দিয়ে হালকা ঠান্ডা বাতাস প্রবেশ করলো। আমি মনে করলাম কেউ দরজা ঠেলে দিচ্ছে। আমি দ্রুত রুম থেকে বের হতে চাইলাম। তখন করিডোরের বাতি ঝলমল করে এক মুহূর্তের জন্য গুলিয়ে গেল। আমি লবি পার হতেই বুঝলাম হোটেলের ভেতরের এই সমস্ত অনুভূতি আমাকে আজকে পাগল করে দেবে। আমি বাইরে এলাম। রাতের শীতল বাতাসে একটু স্বাভাবিক হলাম। আমি সেই রাতটা রিসেপশনেই কাটিয়েছিলাম। আমি সেই ঘটনার ব্যাপারে তাদের জিজ্ঞেস করেছিলাম, কিন্তু কেউ কিছু বলতে চায়নি। আমি ভাগ্যবান, কারণ আমি সেদিন হয়তো অনেক বিপদ থেকে বেঁচে ফিরে এসেছি। হয়তো সেদিন আরও অনেক কিছু হতে পারত, তবে হয়নি। যাই হোক, এই ছিল ঘটনা। যদি তোমার ভালো লাগে অবশ্যই শুনিও। আমি অপেক্ষায় থাকবো ঘটনাটা শোনার জন্য। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আমার নাম রিফাত। আমি মানিকগঞ্জের বাঘিয়া গ্রাম থেকে বলছি। আজকে আমি একটা আমার সাথে ঘটে যাওয়া ব্যাখ্যাহীন ঘটনা শেয়ার করলাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটা ঘটে 2021 সালে। আগে আমি একটু আমার গ্রাম সম্পর্কে বলিনি। আমাদের গ্রামে জনবসতি ভালোই এবং বাড়িগুলোও পাশাপাশি, কিন্তু আমাদের গ্রামের পাশ থেকে একটা রাস্তা গিয়েছে। সেই রাস্তা গিয়ে 2 কিলোমিটার হাঁটার পর একটা বিশাল চক রয়েছে। চকটার নাম হচ্ছে ধারার চক। সেই চকটি বিশাল বড়। দিনের বেলাতে লোকজনে ভরপুর থাকে চকটায়, কিন্তু সন্ধ্যার পর কাউকে পাওয়া যায় না। চকটার মাঝখান দিয়ে একটা সরু রাস্তার মতো হাতাইল রয়েছে।
যেটা দিয়ে লোকজন অন্য গ্রামে যেতে পারে। ওই চক সম্পর্কে এর আগে আমার চেনা জানা মুরব্বীদের কাছ থেকে অনেক গল্প শুনেছিলাম, কিন্তু সেগুলো আমি বিশ্বাস করতাম না। কিন্তু আমার সাথে ঘটনাটা ঘটে যাওয়ার পর আমি সত্যি এখন আর এসব ঘটনাকে মজা হিসাবে নিতে পারি না। যাই হোক, এখন আসি মূল ঘটনায়। যখন আমাদের গ্রামে বর্ষার পানি প্রায় শেষ হয়ে যাওয়ার মতো হয়, তখন আমাদের গ্রামের মানুষ ওই ধারার চকে ট্যাটা নিয়ে মাছ ধরতে যায়। আমিও যেতাম মাছ ধরতে। আমার সাথে ওই ঘটনা ঘটার আগে আমি প্রায় 5 বছর আগ থেকে মাছ মারি রাত্রিবেলায় ওই চকে। কিন্তু আমার সাথে সুপার ন্যাচারাল কোনো কিছুই ঘটেনি এবং আমি এমনিতেও ওইগুলোতে বিশ্বাস করতাম না। যাই হোক, একদিন আমাদের গ্রামে একটা অনুষ্ঠান হয়। রাতে সব লোকজন ওই অনুষ্ঠানে যায়, কিন্তু আমি ভাবলাম ভালোই হয়েছে, একা একা মাছ মারবো। পরে 10টার দিকে আমি গেলাম মাছ মারতে, হাতে টর্চ, একটা পাতিল আর একটা ট্যাটা হাতে নিয়ে। আগেই বলেছিলাম চকটা অনেক বড়, তাই আমি যেখানে গিয়ে মাছ মারছিলাম এবং যত দূর আমার টর্চের আলো পৌঁছেছে আমি কাউকে দেখি নাই মাছ মারতে। আমি একাই মাছ মারছিলাম। 1 ঘন্টার মতো আমি মাছ মারছি, তখন হঠাৎ আমার কাঁধে কে যেন হাত দিল। পেছনে ফিরে তাকিয়ে দেখি আমার বন্ধু রাব্বি। প্রথমে তো আমি ভয় পেয়েই যাই, এমনি হঠাৎ করে পেছন থেকে কেউ ধরলে ভয় লাগাটা স্বাভাবিক, এবং জায়গাটাও বেশ নির্জন। আমি মুখ ফিরিয়ে যখন দেখতে পাই আমার বন্ধু রাব্বি, তখনই আমি বলি, কিরে তুই কখন এলি? আমি গত 1 ঘন্টা ধরে মাছ মারছি, কাউকে তো দেখলাম না। রাব্বি বলল, আগে বল তুই ডরাস নাই? আমি বললাম, আরে ডরাবো কেন, তুই কি ভূত নাকি? রাব্বি বলল, ভূত হতেও পারি, এত রাইতে ভূত আসাটা অস্বাভাবিক কিন্তু না। এরপর কিছু কথোপকথন হওয়ার পর আমি রাব্বিকে আবারও বললাম, বন্ধু তুই কখন আসলি, বললি না তো? ও আমায় বলল, কেন, আমি তো অনেক আগেই এসেছি। ও যে মিথ্যা কথা বলছে সেটা ধরা খুবই সহজ। আমি বললাম, তুই যদি অনেক আগে এসে থাকিস তাহলে তোর পাতিলে মাছ কই? ও বলল, আমি কেন জানি, আজকে একটাও মাছ ধরতে পারছিলাম না। আমি আর ওকে প্রশ্ন করলাম না, কিন্তু নিজে মনে মনে চিন্তা করতে লাগলাম, ও আমার মিথ্যা বলতেছে কেন? আর আমি তো 1 ঘন্টারও বেশি সময় ধরে মাছ মারছি, কাউকে তো দেখলাম না। আর মাছ যখন মারতে আসছে অন্তত লাইট তো জ্বালাবে না কি? লাইট জ্বালালে তো এমনিই বোঝা যাবে যে দূরে কেউ মাছ মারছে। যাই হোক, পরে আমি অন্যমনস্ক হয়ে পড়লাম। কিছুক্ষণ পরে আমি একটা সিগারেট ধরালাম এবং আমি রাব্বিকে বলতে গেলাম, রাব্বি সিগারেট খাবি? তখন দেখি রাব্বি আমার থেকে অনেক দূরে। কিন্তু এটা কিভাবে সম্ভব? ও তো আমার একটু পাশেই ছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না, এত দূরে এক মুহূর্তে কিভাবে গেল? এতক্ষণ তো এখানেই ছিল। কিছুক্ষণ ভাবার পরে আমি আবার অন্যমনস্ক হয়ে পড়লাম। যখনই সিগারেটটা খাওয়া শেষ হয় তখনই দেখি ও আবার আমার পাশে হাজির, কিন্তু এইবার তাকে কেমন জানি দেখাচ্ছে। আমি বললাম, রাব্বি সিগারেট খাবি? রাব্বি কোনো জবাব দিল না। আমি যখনই ওর দিকে লাইটটা ধরলাম দেখি ওর চোখটা লাল হয়ে আছে। আমি বললাম, কিরে তোর চোখে কি হইল? এতক্ষণ না ঠিকই ছিল? তবুও কিছু বলল না। আমিও কিছু বললাম না। আমি ভাবলাম হয়তো কোনো বিষয় নিয়ে চিন্তা করছে। 2 ঘন্টা মাছ মারার পর ভাবলাম অনেক সময় হয়েছে, বাড়ি যেতে হবে। এমনিও 2 কিলোমিটারের মতো রাস্তা পার হতে হবে বাড়ি যাওয়ার জন্য। তারপর গোসল করে ঘুমাতে হবে। এই চিন্তা করে রাব্বিকে ডাক দিয়ে বললাম, ওই বাড়ি যাবি না? ও বলল না। পরে আমি আর কোনো কথা না বাড়িয়ে মাছ নিয়ে হাতাইলের দিকে রওনা দিলাম। এরপর যা হলো আমার সাথে, এটা আমি সারা জীবন মনে রাখবো। হঠাৎ করে রাব্বি আমার ঘাড়ে হাত দিয়ে আমাকে মাটির দিকে যেতে ধরলো। যেখানে যেতে ধরলো সেখানে পানি ছিল না বললেই চলে, ছিল কাদা। আমি অপ্রাণ চেষ্টা করি উঠার, কিন্তু একটু ওঠার পর আর উঠতে পারি না। আমার নাক মুখ দিয়ে তখন কাদা মাখিয়ে গেছে। এই তো এরকম করতে করতে তারপর যে কি হয়েছে আমি জানি না। যখন আমার জ্ঞান ফিরে তখন দেখি আমি খাটে শুয়ে আছি। পাশে আমার মা আমাকে দেখছে আর কান্না করছে। জ্ঞান ফেরার পর কতক্ষণ আমার ব্রেন পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়। পরে আস্তে আস্তে দেখি আমাদের বাড়িতে লোকজন ভর্তি হয়ে গেছে, আমাকে দেখতে এসেছে। এই সময় রাব্বিও আসে আমাকে দেখতে। আমি ওকে দেখার পর আমার সব মনে পড়ে গেল। পরে আমি ওর দিকে রেগে মারতে যাই যখন ওকে,
তখনই সবাই মিলে আমাকে ফিরায় আর আমাকে বলল, তুই ওকে মারতে যাচ্ছিস কেন, ও কি করেছে? আমি পরে বললাম, ওই তো আমাকে কাদার মধ্যে চেপে ধরেছিল। এই কথা শোনার পর রাব্বি সহ আমার মা বাবা ওইখানে উপস্থিত সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। পরে আমার বাবা আমাকে বলল যে যেদিন আমি মাছ মারতে গিয়েছিলাম সেই দিন আমার বাবা যখন অনুষ্ঠান থেকে এসে জানতে পারে আমি একা মাছ মারতে গিয়েছি, তখন আমার বাবা আমার বন্ধু রাব্বিকে নিয়ে আমার কাছে যায়, কারণ আমার বাবা সুপারন্যাচারাল জিনিসে বিশ্বাস করত। তাই সেই দিন আমার বন্ধু রাব্বিকে নিয়ে আমার কাছে যায় আমাকে খুঁজতে। রাব্বিকে নিয়ে যায় কারণ রাব্বি আমার ভালো বন্ধু। পরে আমার বাবা এবং আমার বন্ধু যখন ধারার চকে এসে লাইট ধরে, তখনই দেখতে পায় একটা টর্চ লাইট পড়ে রয়েছে কয়েক ক্ষেত দূরে। পরে আমার বাবা এবং বন্ধু দৌড়ে ওখানে যায়। আমার বাবা এবং বন্ধুর ভাষ্যমতে তারা যা দেখতে পায় তা হলো ওইখানে গিয়ে তারা দেখে আমি নাকি আমার নিজের ইচ্ছায় কাদার দিকে আমার মুখ চেপে ধরেছিলাম, আবার উপরের দিকে উঠাচ্ছিলাম। পরে আমার বাবা এবং আমার বন্ধু আমাকে ধরার সাথে সাথেই আমি নাকি অজ্ঞান হয়ে যাই এবং বাড়ি আনার পর থেকে আমার প্রচণ্ড জ্বর ছিল টানা 3 দিন। আমি নাকি ঘুমের ঘোরেই শুধু কি যেন ভুলভাল বলছিলাম। আমি এইসব শোনার পর খুব অবাক হয়েছিলাম এবং আমি কিছু সময়ের জন্য চুপ হয়ে যাই। ভাবতে লাগলাম, তাহলে আমাকে যে ধরার চোখে মারতে এসেছিল সেটা আমার বন্ধু না? তাহলে কি ছিল ওইটা? এর মানে আমার সাথে সেদিন ভয়ঙ্কর কিছু হয়েছিল, আমাকে মারার জন্য এসেছিল? এরকম প্রশ্ন শুধু আমার মনের ভিতর ঘুরতে লাগলো। কিন্তু একটা বিষয় ভেবে আমার খুব ভালো লাগছিল, সেটা হলো আমি বেঁচে আছি, আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি। কিছুদিন পর যখন এক হুজুরকে জানাই এই ঘটনা, সে জানায় সেদিন একটা বদজিন আমাকে একা পেয়ে আমাকে মেরে কাঁচা মাছ খেতে চেয়েছিল। সে আরও বলল, সাধারণত জিনদের মধ্যে একটা জাতি থাকে যেটার নাম পিশাচ। আমাকে যে জিন মারতে এসেছিল সেটাও নাকি পিশাচ ছিল। পরে সে বলল আমি নাকি মারাও যেতে পারতাম, শুধু ভাগ্য ভালো ছিল সেদিন আমার বাবা এবং বন্ধু ঠিক সময় মতো আমার কাছে এসেছিল। এটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা। ভালো থাকবেন সবাই। ঠিক তখনই ঘরের তাপমাত্রাটা হুট করেই মাইনাসে নেমে গেল। আমার মনে হচ্ছিল প্রতিটা নিঃশ্বাসের সাথে ফুসফুসে বরফ জমে যাচ্ছে। আমি তখন চোখ মেলতেই পারছিলাম না, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছিলাম মশারিটা আলতো করে কেউ তুলে কেউ একজন আমার খাটের ওপর উঠেছে এবং খাটের তোষকটা এক পাশে দেবে গেল। একটা তীব্র পচা লাশের গন্ধ আমার নাক দিয়ে ঢোকে মাথাটা অবশ করে দিচ্ছিল। এরপর ঠিক আমার কানের কাছে এসে একটা ভেজা ঠান্ডা ঠোঁট ফিসফিসিয়ে বলে উঠল, তুই তো জানিস আজকে আমি আসব, তাহলে তুই কেন গেটটা ভেতর থেকে লাগিয়ে দিলি? এরপর আমি চোখ খোলার চেষ্টা করতে দেখলাম ঘরের সিলিং থেকে উল্টো হয়ে ঝুলে আছে একটা চেনা মুখ, যার চোখ দুটো খুবলে নেওয়া, আর সেখান থেকে টপ টপ করে পড়ছে রক্ত, আর সেটাও পড়ছে আমার বুকের ওপরে। এই ঘটনা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 3 বছর আগে, অর্থাৎ 2023 সালের নভেম্বর মাসে। আমার নাম সানভি। তখন আমি ঢাকার ধানমন্ডি 15 নম্বর একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। অফিস শেষ হতে প্রতিদিন 9:30 বা 10টা বেজে যায়। জ্যাম ঠেলে সাভারের রেডিও কলোনির বাসায় ফিরতে ফিরতে আমার প্রায় রাত 11:30 বেজে যায়। তো সাভারের ওই এলাকাটা এমনিতেই একটু নিরিবিলি, আর আমাদের বাসাটা ছিল মেইন রোড থেকে কিছুটা ভেতরে একটা বড় আম বাগানের গা ঘেঁষে। সেদিন ছিল বৃহস্পতিবার। অফিসে প্রচণ্ড কাজের চাপ থাকায় আমার বের হতেই রাত প্রায় 11টা বেজে গেল। যখন সাভারের বাস স্ট্যান্ডে নামলাম তখন ঘড়িতে রাত 12টা বেজে 20 মিনিট। চারপাশটা একদম থমথমে হয়ে আছে এবং কি কুয়াশাও পড়তে শুরু করেছে। কোনো রিক্সা পাচ্ছিলাম না।
তাই বাধ্য হয়ে একাই হেঁটে হেঁটে ভেতরের রাস্তা দিয়ে বাসার দিকে রওনা দিলাম। আমাদের গলির মুখে কোনো ল্যাম্পপোস্ট ছিল না, একমাত্র আলোয় উঠছিল দূর থেকে আসা একটা আবছা সোডিয়াম লাইটের আলো। আমি যখন আমবাগানের পাশ দিয়ে হাঁটছি তখন হঠাৎ মনে হলো যে আমার ঠিক 3-4 কদম পেছনে কেউ একজন হাঁটছে। আমি থামলে পিছনের পায়ের আওয়াজটাও থেমে যায়। আমি আবারও হাঁটতে শুরু করলে সেই আওয়াজটাও ফিরে আসে। আমি সাহস করে পিছনে ফিরে তাকালাম, কিন্তু কুয়াশার কারণে পরিষ্কার কিছুই দেখতে পেলাম না। শুধু মনে হলো একটা চওড়া লম্বা অবয়ব বা কালো ছায়া মতন দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম আমার মনের ভুল, তাই পকেট থেকে ফোনটা বের করে সময় দেখলাম। তখন রাত 12:34 ছিল। বাসার গেটে পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমাদের 3তলা বাড়িটার নিচতলায় ল্যান্ডলর্ড থাকেন, আর দোতলায় আমি একা একটা ফ্ল্যাটে ভাড়া থাকি। গেটটা খোলাই ছিল। আমি দোতলায় উঠেই নিজের ফ্ল্যাটের তালা খুলে ভেতরে ঢুকলাম। ড্রয়িং রুমের লাইটটা চালাতেই আমার শরীরটা কেমন যেন শিউরে উঠল। ঘরের ভেতরের বাতাসটা অস্বাভাবিক রকমের ঠান্ডা হয়ে আছে, ঠিক যেন একটা কোল্ড স্টোরেজের ভেতরে ঢুকে পড়েছি। তো নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে সাভারে একটু শীত পরে ঠিকই, কিন্তু ঘরের ভেতরের এই ঠান্ডা ছিল একদম অন্যরকম, যেন হাড় কাঁপিয়ে দেওয়ার মতো ঠান্ডা। আমি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেলাম। বেসিনের ট্যাপটা ছাড়তেই পানি পড়ার শব্দের মাঝে হুট করে একটা অদ্ভুত শব্দ শুনলাম, যে রান্নাঘরে সেদিক থেকে কেউ একজন খুব আস্তে আস্তে থালা বাসন নাড়াচাড়া করছে। তো স্টিলের থালা যখন আপনি মেঝেতে ঘষবেন তখন যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দই আসছিল রান্নাঘর থেকে। আমার পুরো শরীর একটু জমে গেল। ভাবলাম যে কোনো চোর টোর ঢুকলো কি না, তাই আমি বাথরুমের দরজাটা আলতো করে খুলে ড্রয়িং রুমে এলাম এবং দেখলাম যে রান্নাঘরের লাইটটা নেভানোই ছিল। ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালাম এবং আমি সজোরেই বললাম, কে ওখানে? কিন্তু কোনো জবাব নেই। আমি যখন রান্নাঘরের ভেতর ঢুকলাম দেখলাম সব ঠিকঠাক, থালা বাসনগুলো যথাস্থানে রাখা। নিজের মনকে সান্ত্বনা করলাম যে হয়তো পাশের ফ্ল্যাট থেকে শব্দ আসছে, কিন্তু তখনও আমার মনের ভেতরে অস্থিরতা একদমই কম ছিল না। তো রাত যখন 1:14 বেজে গেল, আমি আমার বেডরুমে গিয়ে মশারি টানিয়ে শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই আমার ঘুম আসছিল না। ঘরে জানালাটা লক করা ছিল, তাও আবার পর্দাগুলো কেমন যেন মৃদু বাতাসে দুলছিল। আমি বিছানায় এপাশ ওপাশ করছি ঠিকই, তখনই আমাদের ফ্ল্যাটের মেইন দরজায় নক করার শব্দ হলো, যেমন খটখট করে, এবং খুব ধীর গতির কিন্তু ভারী একটা আওয়াজ। যে ভাবলাম যে এই মাঝরাতে কে আসবে, ল্যান্ডলর্ড খালেদ সাহেব নাকি নিচের দারোয়ান আলতাফ মিয়া? আমি এগুলো ভাবতে ভাবতেই আমি বিছানা থেকে উঠে ড্রয়িং রুমে গেলাম। মেইন দরজার কাছে গিয়ে আই হোল, অর্থাৎ যেটাতে দেখি আর কি বাইরে কী দেখা যাচ্ছে, যখন আমি তাকালাম দেখলাম বাইরের করিডোরে ডিম লাইটটা জ্বলছিল, কিন্তু আই হোলে চোখ রাখতেই আমার কলিজাটা যেন শুকিয়ে গেল। দেখলাম যে বাইরে কেউ নেই, পুরো করিডোর ফাঁকা। তো আমি আবারও আমার মনকে সান্ত্বনা দিলাম যে হয়তো উপরের তলার কেউ ভুল করে আমার দরজা নক করেছে। দরজার কাছ থেকে মাত্র 2 কদম পিছিয়ে আসছি, ঠিক তখনই আবারও নক করার শব্দ হলো। এবার শব্দটা আরও জোরে হলো এবং তাড়াহুড়া করে। আমি সঙ্গে সঙ্গে দরজার হ্যান্ডেলটা টান দিয়ে খুলে ফেললাম, কিন্তু বাইরে শূন্য করিডর, কেউ কোথাও নেই,
সিঁড়ি দিয়ে কেউ নেমে যাওয়ার বা উঠে যাওয়ার মতো শব্দ শুনলাম না। ঠিক তখনই আমার ঘাড়ের ঠিক পিছনে কেউ একজন বরফ শীতল দীর্ঘ শ্বাস ফেলল, যেন আমার কানের লতিটা যেন ঠান্ডা বরফ হয়ে গেল। ভয়ে আমার মুখ দিয়ে কোনো চিৎকার বের হলো না। আমি ঝট করেই পিছনে ফিরলাম, কিন্তু ড্রয়িং রুমে আমি ছাড়া আর কেউ নেই। তো ধরফর করতে করতে দরজাটা লক করে এবং আমি আমার শোবার ঘরে ছুটে গেলাম। বিছানায় ঢুকে লেপের নিচে কাঁপতে কাঁপতে আল্লাহর নাম স্মরণ করতে লাগলাম। তখন ঘরে কাটার দিকে তাকিয়েছি, সময় যেন আর কাটছেই না। রাত তখন 2:40 হঠাৎ করে ঘরের ভেতরের আলোটা একদম নিভে গেল। লোডশেডিংয়ে পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার। একমাত্র জানালা দিয়ে বাইরের আম বাগানের পাতার ওপর চাঁদের আবছা আলো এসে পড়ছে। সেই আলো ছায়ার খেলায় আমি লক্ষ্য করলাম আমার ঘরের দেয়ালে এক কোণায় কালো রঙের একটা তরল পদার্থ মতন কিছু একটা ছাদ থেকে চুয়ে চুয়ে মেঝেতে পড়ছে। আমি ফোনটা তুলতে যাব, ঠিক তখনই আমার খাটের নিচ থেকে একটা খসখস শব্দ হলো, যেন ভারী কোনো কিছু মেঝেতে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। এরপরই ঘরের তাপমাত্রা হুট করে মাইনাসে নেমে গেল এবং আমি যা দেখলাম একদম তা আমি গল্পের শুরুতেই বলেছি আপনাদেরকে। আমি চোখ শক্ত করে বন্ধ করে রাখলাম, কিন্তু চোখের পাতা ভেদ করেও আমি টের পাচ্ছিলাম মশারির চারপাশটা আস্তে আস্তে কুয়াশায় ঢেকে যাচ্ছে। খাটের তসরটা দেবে গেল, কেউ একজন আমার ঠিক পাশে এসে বসেছে। সেই তীব্র পচা গন্ধটা আমার পুরো ঘরটাকে ভরিয়ে দিল। গন্ধটা এতটাই বাস্তব আর ভয়ানক ছিল যে আমার বমি আসছিল। এরপর সেই ভেজা হিমশীতল ঠোঁটটা আমার কানে কাছে এসে ফিসফিস করে বলল যে, তুই তো জানিস যে আমি আজ ফিরব, তাও দরজা বন্ধ করলি কেন? ভয়ে আমি অবশ হয়ে যাই। চোখটা মেলালাম, দেখলাম সিলিং থেকে উল্টো হয়ে জ্বলে আসে একটা বিভৎস অবয়ব। তার মুখটা চেনা, অবিকল আমাদের ওই বাড়ির আগের ভাড়াটিয়া সুমনের মতো, যে 2 মাস আগেই এক পথ দুর্ঘটনায় মারা গিয়েছিল। কিন্তু তার চোখ দুটো উপড়ে নেওয়া হয়েছে, সেখান থেকে কালো রক্ত টুপ টুপ করে ঝরে পড়ছে আমার বুকের ওপরে। আমি চিৎকার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। এটাকে বোবায় ধরে না কি বলে। আমি সম্পূর্ণ জ্ঞানে ছিলাম, কিন্তু এবার রক্ত পড়ার ভেজা অনুভূতিটাও আমার বুকে স্পষ্ট টের পেয়েছিলাম। সে অবয়বটা আস্তে আস্তে তার মুখটা আমার মুখের আরও কাছে নিয়ে আসতে লাগলো। তার মুখের চামড়াগুলো পচে খসে পড়েছে। এরপরে আমি অজ্ঞান হয়ে গেলাম। তো সকাল হওয়ার পর আমি আর এক মুহূর্ত ওই ফ্ল্যাটে দেরি করিনি। আমার জামা কাপড় সব ওভাবে ফেলে রেখে শুধু ফোন আর ওয়ালেটটা নিয়ে এক কাপড়ে বাসা থেকে বের হয়ে আসি। পরে যখন খালেক সাহেব চাবি ফেরত দিতে চাই, তিনি আমাকে আমার ফ্যাকাশা মুখ দিকে জিজ্ঞাসা করছিলেন কি হয়েছে। আমি সব খুলে বলার পর উনি প্রথমে চেপে যাওয়ার চেষ্টা করলেও পরে স্বীকার করেন যে সুমন যখন মারা যায়, তার লাশটা ময়নাতদন্তের পর যখন আনা হয়েছিল, তখন তার চোখ দুটো সত্যি ওরকম খুবলে নেওয়ার মতো অবস্থায় ছিল। আর সুমনের খাটটা ঠিক আমার খাটের পজিশনে রাখা হয়েছিল। আজ প্রায় 3 বছর হয়ে গেছে আমি সাভারের সেই কাজটা ছেড়ে দিয়েছি, কিন্তু আজও গভীর রাতে কোনো ঠান্ডা বাতাস আমার কানে লাগলে আমার শরীরটা শিউরে ওঠে। মনে হয় এই ভোজে কেউ আবার ফিসফিসিয়ে বলে উঠবে আমার কানের কাছে, আমি আবারও ফিরব। ধন্যবাদ প্রিয় লিসেনার, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের বাছাইকৃত ঘটনাগুলো শুনলেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এইরকম বাছাইকৃত ঘটনা আমাদের এই চ্যানেলের মাধ্যমে উপস্থাপন করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা এইরকম ঘটনা আপনাদের জন্য প্রতিনিয়তই তুলে ধরার চেষ্টা করব। আপনারা কে কোথা থেকে ঘটনাগুলো শুনছেন তা অবশ্যই কমেন্ট করবেন।
অনেক দেশে এবং বিদেশে প্রবাসী ভাইরাও আছেন যারা আমাদের ঘটনা খুবই বেশি পছন্দ করেন। তাদের জন্য আমি বলতে চাই যে আপনারা স্পেসিফিক্যালি কি ধরনের ঘটনা শুনতে চান তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের সেই কমেন্টগুলো তুলে ধরার চেষ্টা করব। আমরা প্রতিনিয়ত কিন্তু এই চ্যানেলে ঘটনা ছাড়ছি, আপনাদের মেইল পাচ্ছি, অনেকে মেইল করছেন, অনেকে প্রপার ওয়েতে আমার কাছে ঘটনা পাঠাতে পারছেন না। আপনারা আমাদের কাছে ঘটনা পাঠাবেন, আমরা সর্বদাই আপনাদের জন্য নতুন নতুন ঘটনা তুলে ধরার চেষ্টা করব। এবং আমরা যে যে জায়গা থেকে মেইল পাই, বাংলাদেশের ভিতর থেকে, বাংলাদেশের বাইরে থেকে, অনেকেই আছেন সৌদি আরব থেকে অনেক বেশি মানুষ আমার ঘটনা শুনেন। আমি সৌদি আরব মানুষের জন্য শুভকামনা জানাতে চাই। এবং তারপরে আছে মালয়েশিয়া ভাইয়েরা যারা আছেন, প্রবাসী ভাইয়েরা, আপনাদের প্রতি আমার অঢাল ভালোবাসা। আপনারা আমাকে সাপোর্ট করতেছেন, আপনারা অনেক অনেক ঘটনা আমাদের ইতিমধ্যে দিয়েছেন, আমরা আসলে প্রচুর পরিমাণে খুশি। যাই হোক, প্রতিনিয়ত আপনাদের জন্য আমাদের এই জার্নি। আপনারা ঘটনা শুনবেন, বাংলাদেশ থেকে অনেক মানুষ শুনছেন ঘটনাগুলো। আমি জানতে চাই যে আপনারা কে কোথা থেকে, কোন জেলা থেকে বা কোন বিভাগ থেকে আমাদের এই ভূত ইমেল 2.0 ঘটনাগুলো শুনছেন। তো যাই হোক, কমেন্ট করে যাবেন, পরবর্তীতে কেমন ঘটনা শুনতে চান সবার অধিকার আমাদেরকে জানাবেন। আমরা সেই অধিকার অনুযায়ী আপনাদের সামনে ঘটনা তুলে ধরার চেষ্টা করবো। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।